আহ, আজকে আমরা ওয়েস্টার্ন লজিকের অর্থাৎ ডিডাকটিভ লজিকের আমরা কিছু প্রশ্ন নিয়ে একদম চ্যাপ্টার ধরে ধরে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশ্ন আলোচনার পরিপ্রেক্ষিতেই আমি তোমাদের সেই বিষয়টার কনসেপ্টও আমি তোমাদের আজকে ক্লাসের মধ্যেই ক্লিয়ার করে দেব, যাতে তোমাদের সামনেই আপকামিং তোমাদের এসএলএসটি পরীক্ষায় লজিক থেকে তো মোটামুটিভাবে ভালো রকমই প্রশ্ন আসে। এই ক্লাসগুলো করলে তোমাদের প্রশ্ন উত্তর করতে খুব বেশি পরিমাণে কোনো অসুবিধা হবে না, তোমরা ইজিলি প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই করতে পারবে। আজকে ক্লাসের লিঙ্কটা বাইরের স্টুডেন্টসদেরও দেওয়া আছে এবং সেই অনুযায়ী এখানে বলছি যে অনেকেই দেখছি এখন কোর্সে জয়েন করছে, মানে এই মুহূর্তে। এবং এই কারণেই সবার কথা ভেবে হুম আগামী আমি একটুখানি অ্যানাউন্স আগের দিনই করে দেওয়া উচিত ছিল, অনেকে জয়েনও করেছে অলরেডি। 1 মাসের জন্যই একটা কোর্স অলরেডি রাখা আছে, যে 1 মাসের কোর্সে তোমরা এই কটা দিনের জন্য, আপকামিং যে 14-15 দিনের জন্য ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো তোমরা সবগুলো অ্যাক্সেস করতে পারবে এই 14-15টা দিন। এটা করা হয়েছে এই কারণেই যাতে মানে যে স্টুডেন্টসরা প্রচন্ড বেশি এখন অসুবিধায় পড়েছে এবং দেরি করে পড়াশোনা শুরু করেছে, আপকামিং 14-15 দিন যদি তারা ক্লাসগুলো তাদের সুবিধা মতো যদি কিছু কিছু ক্লাস দেখতে পারে। এবং এই কারণেই একটা 1 মাসের কোর্স রাখা হয়েছে। সেই কোর্সে সমস্ত ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই কোর্সটা আছে হচ্ছে 1999-এর, যেটা কোর্সে অনেকে জয়েন করেছে এবং তারা আজকের ক্লাসেও জয়েন করেছে। তারা এই ক্লাসগুলো 14-15 দিন ধরে তারা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? সমস্ত মনে করো কোনো একটা টপিক তার মনে হলো যে সে পারছে না, 14-15 দিন যদি একটা মোটামুটি টাইম যেখানে যদি সে ক্লাসগুলো দেখতে পায়, সেই জন্য কিন্তু এই কোর্সটা রাখা হয়েছে। বাট 1 মাসের মধ্যে কিন্তু সেই কোর্সটা তার আর থাকবেও না, মানে 1 মাসের জন্যই কোর্সটা আছে। যেমন ক্র্যাশ কোর্সের ভ্যালিডিটি আছে 1 বছর, বাট এই কোর্সটার ভ্যালিডিটি আছে হচ্ছে কিন্তু 1 মাস। হ্যাঁ, তো এটা আমি তোমাদেরকে আবারও অ্যানাউন্স করে দিলাম, যদি আজকের ক্লাসটা ইউটিউবে যায়, যেতেও পারে। হ্যাঁ, তো এই কারণে অ্যানাউন্স করে দিলাম যাতে সমস্ত স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয়, তারা নিজেদের সুবিধা মতো যাতে একটু এই কটা দিন, মানে সামান্য কটা দিনই তো বাকি আছে, আজকে 3 তারিখ, 14 তারিখে পরীক্ষা, মানে 10 দিন বাকি আছে। সেই ক্লাসগুলো যাতে তারা অ্যাক্সেস করতে পারে, কিছুটা প্রশ্নের আনসারও যদি তারা করতে পারে, সেটা আমার নিজের খুব ভালো লাগবে। এই জন্য এই কোর্সটা কিন্তু নতুন রাখা হয়েছে, ক্র্যাশ কোর্স ব্যতি রেখে আলাদা একটা কোর্স। তোমরা যদি এই কোর্সটা নিতে চাও তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো, 9432918197। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি আজকে রেকর্ডিং অলরেডি অন করেছি ক্লাসের, আমি তোমাদের পিডিএফটা, আচ্ছা, যে আজকের ক্লাসটা শুরুর পূর্বে প্রথমেই যেটা আমি তোমাদের বলি, ক্লাসে কেউ মাইক্রোফোন অন করবে না, ক্লিয়ার? সবাই চ্যাট বক্সে আনসারগুলো লিখবে, আমি দেখবো যে তোমরা কি আনসার বলছো, চ্যাট বক্সে আনসারগুলো লিখবে। মুখে কাউকে কিছু বলতে হবে না, তাহলে হয়তো ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, কারণ অনেকগুলো প্রশ্ন উত্তর পরপর আমাদের আলোচনা করতে হবে। চ্যাট বক্সে লিখবে, আমি তোমাদের সেটা আলোচনা করে দেবো। চলো শুরু করা যাক। তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ আচ্ছা, ম্যাম। আমি এক একটা করে তোমাদের লজিকে যে পোর্শন আছে, এক একটা চ্যাপ্টার ধরে 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 আমি প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করব এবং বুঝিয়ে দেব, ঠিক আছে? এবং আমি বুঝিয়ে দেব। এটা অবশ্য একটা ব্যাপার যে আমি তো স্ক্রিন অন করে আছি, তোমাদের হয়তো উত্তরগুলো তো আমি দেখতেও পাবো না, আমি তোমাদের লিখতে বললাম কিন্তু আমি তো উত্তরগুলো দেখতেও পাবো না, এটাও ঠিক কথা। যাই হোক, আচ্ছা আমি শুরু করি বলাটা আজকে। হ্যাঁ, তোমরা অন করো না মাইক্রোফোন, আমি আলোচনা করি আজকে ক্লাসে প্রশ্ন উত্তরগুলো। চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার তোমাদের যেটা লজিকের, যেটা প্রথম চ্যাপ্টার আছে, সেই প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কিন্তু তোমার আর্গুমেন্ট। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আর্গুমেন্ট। প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন যেটা নিয়ে আমরা ডিসকাস করব, দ্য মেন সাবজেক্ট ম্যাটার অফ ড্যাশ ইজ আর্গুমেন্ট অর ইনফারেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে যে, মানে কোন সাবজেক্টে আমরা সাধারণত আর্গুমেন্ট অর্থাৎ যুক্তি
বা অনুমান নিয়ে আমরা আলোচনা করি। দ্য মেন সাবজেক্ট ম্যাটার অফ ড্যাশ ইজ আর্গুমেন্ট অর ইনফারেন্স। এখানে চারটে অপশন রয়েছে: মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, লজিক অ্যান্ড এথিক্স। বলো কেউ উত্তর কি হবে? সি, লজিক। 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 হ্যাঁ, দ্য মেন সাবজেক্ট ম্যাটার লজিকের অর্থাৎ যুক্তিবিজ্ঞানেরই। দেখো, আমাদের দর্শনের অনেক শাখা রয়েছে। মনোবিজ্ঞান যেমন একটা শাখা, এথিক্স একটা শাখা, লজিক একটা শাখা। এক একটা শাখায় এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অ্যাক্সিওলজি সেটাও একটা শাখা। তেমনি ভাবে কিন্তু লজিকের যেটা মেন সাবজেক্ট ম্যাটার, সেই মেন সাবজেক্ট ম্যাটার কিন্তু তোমার আর্গুমেন্ট অর ইনফারেন্স। তো প্রথম প্রশ্নের উত্তর কিন্তু তোমার লজিক হবে। এইবার 2 নাম্বার প্রশ্ন: ইন অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ আর্গুমেন্ট অ্যান্ড ইনফারেন্স আর কনসিডার্ড, মানে নর্মাল সাধারণ পরিভাষায় বা লৌকিক পরিভাষায় আর্গুমেন্ট অর্থাৎ যুক্তি এবং অনুমান, হ্যাঁ, তাদেরকে কি হিসাবে কনসিডার করা হয়? ইকুইভ্যালেন্ট, আইডেন্টিক্যাল, ডিফারেন্ট অ্যান্ড কন্ট্রাডিক্টরি। আমরা এখানে দুটো দুটো করে অপশন মেটাতে মেটাতে আসবো। হ্যাঁ, যে দেখো, আর্গুমেন্ট অ্যান্ড ইনফারেন্স, ইনফারেন্স মানে হচ্ছে অনুমান আর আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি। সাধারণ পরিভাষায় আমরা আর্গুমেন্ট এবং অনুমানকে, যুক্তি এবং অনুমানকে কি হিসাবে কনসিডার করি? ইকুইভ্যালেন্ট বা একই হিসাবে কনসিডার করি, বা ইকুইভ্যালেন্ট হিসাবে কনসিডার করি, আইডেন্টিক্যাল হিসাবে কনসিডার করি, ডিফারেন্ট না কন্ট্রাডিক্টরি? এটা কি উত্তর হতে পারে? কে বলবে? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হবে। এটা আইডেন্টিক্যাল হবে। এটা আইডেন্টিক্যাল হিসাবেই আমরা কনসিডার করি। অনুমানের, আমরা সাধারণত এটা বলে থাকি যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি, ঠিক আছে? আমরা লজিকে গিয়ে যুক্তি শব্দটা আলাদাভাবে ব্যবহার করি অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এটাকে আইডেন্টিক্যাল হিসাবেই বা একই হিসাবেই কিন্তু আমরা ব্যবহার করি। সো 2 নাম্বারের উত্তরটা কিন্তু তোমার আইডেন্টিক্যাল হবে। 3 নাম্বার: ড্যাশ ইজ আ মেন্টাল প্রসেস ফ্রম হুইচ উই গো টু আননোন টু নোন। অর্থাৎ অজ্ঞাত বিষয় থেকে জ্ঞাত বিষয়ে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া, তাকে আমরা কি বলি? 1 নাম্বার ইনফারেন্স। আর্গুমেন্ট, দু ইনফারেন্স। নাম্বার, আমাকে একটু পুরোটা বলে দিতে দাও। অনুমান। 2 নাম্বার ইনফারেন্স, ইনফারেন্স। 3 নাম্বার প্রেমিস, আর 4 নাম্বার কনক্লুশন। এটা অবশ্যই, এটার উত্তর হচ্ছে ইনফারেন্স হবে, অনুমান হবে। আমরা ইন্ডিয়ান ফিলোসফিতেও এটা আমরা দেখেছি। হ্যাঁ, যে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়ার নামই, তাকেই কিন্তু বলা হয় অনুমান। সো ইনফারেন্স ইজ আ মেন্টাল প্রসেস ফ্রম হুইচ উই গো টু আননোন ফ্রম দ্য নোন, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়। 4 নাম্বার, ভালো করে বুঝবে প্রশ্নটা, বুঝে আনসার বলবে, আগেই বলে দেবে না। আগে বলার কোনো তোড়জোড় নেই এখানে। ইন ড্যাশ ইনফারেন্স দ্য ট্রুথ অফ দ্য কনক্লুশন নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস। ঠিক আছে? কোন ধরনের অনুমানের ক্ষেত্রে কনক্লুশন, সিদ্ধান্ত, নেসেসারিলি ডিপেন্ড করে তার আশ্রয় বাক্যগুলোর কম্বিনেশনের ওপর। এখানে 4টে অপশন দেওয়া আছে: মিডিয়েট, ইমিডিয়েট, ইন্ডাকটিভ অ্যান্ড অ্যানালজিক্যাল। কি হবে উত্তর? ইন্ডাকটিভ। ইন্ডাক, ইন্ডাকটিভ। না ম্যাম, কি বলো? মিডিয়েট ইমিডিয়েট হবে। হবে তো। ইমিডিয়েট হবে। কি অবস্থা ভেবে দেখো, আমি বলছি, বোঝো 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 বিষয়টা। ঠিক এখানে প্রশ্নটা কি করলো, খুব চালাকি করে প্রশ্নটা করা হয়েছে, মানে বুদ্ধিমত্তা সহকারে, চালাকি দিয়ে না, বুদ্ধিমত্তা সহকারে। ইন ড্যাশ ইনফারেন্স, কোন অনুমানে, দ্য ট্রুথ অফ দ্য কনক্লুশন, হ্যাঁ, সিদ্ধান্তের যে সত্যতা, সেটা নেসেসারিলি ডিপেন্ড করে তার আশ্রয় বাক্যগুলোর ওপর। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যেখানে মানে যুক্তিসঙ্গতভাবে নিঃসৃত হয় কোন অনুমানে? অবশ্যই প্রথমেই ইন্ডাকটিভ আর অ্যানালজিক্যাল বাদ হয়ে যাবে। উপমা যুক্তি কোনোদিন হতে পারে না, ঠিক আছে? এবং ইন্ডাকটিভ বা আরোহ কোনোদিন হতে পারে না। তার কারণই হচ্ছে এটা, আরোহ অনুমানে কোনোদিনই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত ম্যাম, আমি ইন্ডাকটিভ অনিবার্যভাবে। ডিডাকটিভ গুলিয়ে ফেলেছি, ওটা হ্যাঁ ডিডাকটিভ হ্যাঁ, বলতে আমি চেয়েছিলাম। বলছি, আমাকে একটু বোঝাতে দাও। হ্যাঁ, একটু বুঝে নাও, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডাকটিভ ইনফারেন্সে বা আরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কোনোদিনই অনিবার্যভাবে নিঃসৃত হতে পারে না। এইবার অনিবার্যভাবে কোথা থেকে নিঃসৃত হতে পারে? ডিডাকটিভ ইনফারেন্সে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। ডিডাকটিভ ইনফারেন্স বা বাংলায় যাকে বলা হয় অবরাহ যুক্তিতে। এইবার এই অবরাহ যুক্তিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স এবং আরেকটা হচ্ছে মিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট ইনফারেন্সকে বাংলায় কি বলা হয়? অমাধ্যম অনুমান। আর মিডিয়েট ইনফারেন্স, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মাধ্যম অনুমান।
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমিডিয়েট ইনফারেন্স অ্যান্ড মিডিয়েট ইনফারেন্স? এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে একটাই মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। ইমিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে, ইমিডিয়েট ইনফারেন্স আমাদের লজিকে কতগুলো আছে? ইমিডিয়েট ইনফারেন্স আমাদের লজিকে 4 রকমের আছে: আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এবং তার সাথে হচ্ছে তোমার ইয়ে আহ, আহ, বচনের বিরোধিতা, বিরোধানুমান। যে এই সবগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, একটাই মাত্র আশ্রয় বাক্য থাকে, তার থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। ঠিক আছে? সেখানে কখনো কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস হয় না, মানে অনেকগুলো আশ্রয় বাক্য থাকে তার থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হচ্ছে, তা কিন্তু নয়। ইমিডিয়েট ইনফারেন্স মানে হচ্ছে অমাধ্যম অনুমান, যেখানে মাঝখানে আর কোনো রকম কোনো এক্সট্রা প্রেমিসেস থাকে না, আশ্রয় বাক্য থাকে না, একটাই মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হয়। হ্যাঁ, আমাদের অনেক সময় এটা ভুল ধারণা থাকে, আমরা এই কনসেপ্টটাকে বুঝি না। অবরাহ যুক্তি, আমি বলছি তোমাকে যে সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে? সকল সকল বিচার সম্পন্ন জীব হয় মানুষ, সুতরাং সকল বিচার সম্পন্ন জীব হয় মরণশীল। তার মানে কি, এইখানে দুটো আশ্রয়, স্ক্রিনে কেউ দাগ দিও না প্রবীণ, প্লিজ প্রবীণ, স্ক্রিনে দাগ দিও না। এখানে তুমি কি দেখছো? এখানে দেখছো যে দুটো আশ্রয় বাক্যের কম্বিনেশন থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে যে সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মরণশীল। হ্যাঁ, দুটো দুটো আশ্রয় বাক্য দেখলাম, সেখান থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। এটা মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে, হ্যাঁ, দুটো আশ্রয় বাক্য থাকে। অবরাহ যুক্তিতে দুটোর বেশি আশ্রয় বাক্য কখনো থাকে না। একটা থাকে, দুটো থাকে, দুটোর বেশি কখনো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কিন্তু কখনো প্রতিপাদিত হয় না। তার মানে অমাধ্যম অনুমানের সঙ্গে মাধ্যম অনুমানের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায়। দুটোই কিন্তু অবরাহ অনুমান, দুটোই কিন্তু অবরাহ যুক্তি। ইমিডিয়েট ইনফারেন্সে একটাই মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হয়, আর মিডিয়েট ইনফারেন্সে মাঝখানে আরেকটা প্রেমিস বা মাঝখানে আরেকটা আশ্রয় বাক্য মিডিয়েট বা মাধ্যমের ভূমিকা পালন করে, মাঝখানে রয়েছে সে, মাঝখানে রয়ে প্রথমের সাথে শেষের একটা কম্বিনেশন বা কানেকশন তৈরি করছে। এবার এখানে প্রশ্নটা কি দিল, ইন ড্যাশ ইনফারেন্স দ্য ট্রুথ অফ দ্য কনক্লুশন নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস। এখানে একটা শব্দ খুব উল্লেখযোগ্য, যে কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস, মানে আশ্রয় বাক্যগুলোর কম্বিনেশনে সিদ্ধান্ত নিঃসৃত হচ্ছে অনিবার্যভাবে। ইন্ডাকটিভ অ্যানালজিক্যাল কোনোদিন হতে পারে না, এবং এটা ইমিডিয়েটের সাথেও যায় না। তার কারণ হচ্ছে ইমিডিয়েটে কম্বিনেশন অফ দ্য প্রেমিস থাকে না, একটাই মাত্র প্রেমিস থেকে কনক্লুশন থাকে, যেমন আবর্তন, বিবর্তন, হ্যাঁ, কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন, এবং আরেকটা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন বা বচনের বিরোধিতা। এই চারটেই ইমিডিয়েট, যেখানে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হয়। বাট মিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে বা মাধ্যম অনুমানের ক্ষেত্রে এটা কিন্তু কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস হয়। তাহলে এটার উত্তর কি হবে? কি হবে 4 নাম্বারটার উত্তর তাহলে? মিডিয়েট মিডিয়েট হবে। হবে। মিডিয়েট হবে, নট ইমিডিয়েট, নট ইন্ডাকটিভ, নট অ্যানালজিক্যাল। আমি বোঝাতে পারলাম মিডিয়েট হবে। তোমাদের? হ্যাঁ, হ্যাঁ মিডিয়েট। ম্যাম, আসলে প্রশ্নটা বুঝতেই ভুল হয়েছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম আগে থেকে কেউ ম্যাম, মানে মাধ্যম অনুমানে কি একাধিক আশ্রয় বাক্য থেকে কি সিদ্ধান্ত নিশ্চিত হচ্ছে তাহলে? একাধিক মানে নয়, একাধিক নয়, দুয়ের অধিক তো হতেই পারে না। যে তখনই ওটা হ্যাঁ দুয়ের অধিক হয়ে যাবে, তখন তো ওটা আরো অনুমানের মধ্যে চলে যাবে। দুয়ের অধিক কখনো হতে পারে না। কথাটা বুঝতে পেরেছো? দুই, হ্যাঁ ম্যাম। তুমি তুমি অবরাহ যুক্তির ক্ষেত্রে কি দেখতে পাও না, ওই যে আমি একটু আগে বললাম সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। এটা একটা অবরাহ যুক্তি। তাহলে অবরাহ যুক্তিতে হাইয়েস্ট কটা প্রেমিসেস থাকতে পারে? দুটোই থাকতে পারে। দুয়ের অধিক হয়ে গেলেই তারপর সেটা দেখবে আরোহের দিকে টার্ন হয়ে গেল, আরোহের দিকে চলে গেল। বোঝাতে পারলাম? তার মানে ইমিডিয়েট ইনফারেন্সে কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস হয়, আর মিডিয়েট, সরি, হ্যাঁ, মিডিয়েট ইনফারেন্সে কম্বিনেশন অফ দ্য প্রেমিসেস হয়, আর ইমিডিয়েট ইনফারেন্সে কিন্তু একটাই প্রেমিস থেকে কনক্লুশন ডিরাইভ করে। এটা, এবং এই দুটোই কিন্তু তোমার অবরাহ যুক্তির মধ্যেই পড়ে, এরা কখনোই আরোহের মধ্যেও যায় না, কোনো কিছু না, এরা অবরাহ যুক্তিরই দুটো ভাগ। চলো, 4 নাম্বারের উত্তর তাহলে হবে কিন্তু তোমার মিডিয়েট। এবার 5 নাম্বার, হোয়েন ইনফারেন্স ইজ এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ। এটা আমরা বাংলা বইতেও সবসময় দেখবে, দেখে থাকি এই প্রশ্নটা। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ, অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যেটার উপর থেকে অলরেডি প্রশ্ন হয়ে গেছে। হোয়েন ইনফারেন্স ইজ এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ, যখন তাকে ভাষায় প্রকাশ করা হয়, ইট ইজ কল্ড আর্গুমেন্ট, প্রেমিস, আর্গুমেন্ট কনক্লুশন। হবে। হ্যাঁ, আর্গুমেন্ট। একে একে যুক্তি বলা হয়। অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কিন্তু তোমার যুক্তি বলা হয়, সুতরাং 5 নাম্বার নিয়ে কোনো অসুবিধা নেই। চলো, এইবার 6 নাম্বার, ইনডিডাকটিভ আর্গুমেন্ট। আমরা কিন্তু ডিডাকটিভ আর্গুমেন্ট নিয়ে পার্টিকুলারলি আলোচনা করছি। ইনডিডাকটিভ আর্গুমেন্ট, দ্য কনক্লুশন ড্যাশ ফলোজ ফ্রম দ্য প্রেমিস।
মানে অবরাহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কিভাবে প্রতিপাদিত হয়? নেসেসারিলি, প্রবাবলি, রিয়ালি অ্যান্ড আইডেন্টিক্যালি। নেসেসারিলি। 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 তুমি আবশ্যিক সবসময়, হ্যাঁ, ভাবে। সবসময় এটা মাথায় রাখবে, নেসেসারিলি আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত প্রতিপাদিত হয়। আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের প্রসক্তি সম্পর্ক থাকে, এন্টেলমেন্ট রিলেশনশিপ থাকে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের। যৌক্তিকভাবে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেসেসারিলি কিন্তু প্রতিপাদিত হয়। তাহলে 6 নম্বর দেখলাম, ইন ডিডাকটিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশন নেসেসারিলি ফলোস ফ্রম দ্য প্রেমিস। এবার 7 নম্বর, ইন ডিডাকটিভ আর্গুমেন্ট, অবরাহ যুক্তির ক্ষেত্রে ইন ডিডাকটিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশন নেভার বিকেমস ড্যাশ দেন অর উইথ দ্য প্রেমিস। মানে আমাদের অবরাহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ড্যাশ হতে পারে না, মোর মোর ওয়াইড, ওয়াইড, বেশি মোর ব্যাপক ওয়াইড, হতে পারে না। হ্যাঁ, বেশি মোর ব্যাপক ওয়াইড, হতে পারে না। হ্যাঁ, মোর ওয়াইড, লেস ওয়াইড, ইকুয়ালি ওয়াইড অ্যান্ড টোটালি কন্ট্রাডিক্টরি। মোর ওয়াইড কখনো বেশি ব্যাপক হতে পারে না। আচ্ছা বলো তো, কোন আর্গুমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক হয়? আরো আরো আরোহ আরো অনুমানের অনুমানের ক্ষেত্রে। ক্ষেত্রে। এক্স্যাক্টলি, আরো আরো অনুমানের অনুমানের। ক্ষেত্রে সিদ্ধান্ত সব সময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, মোর ওয়াইড হয়। বা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে কনক্লুশন কখনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। 8 নম্বর প্রশ্ন, ইন ডিডাকটিভ আর্গুমেন্ট উই কনসিডার ড্যাশ ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট। আমরা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা যুক্তির কোন ধরনের ভ্যালিডিটি আমরা বিচার করি। ভ্যালিডিটি 2 ধরনের হয়, একটা হচ্ছে ফর্মাল ফর্মাল, ভ্যালিডিটি আর একটা হচ্ছে মেটেরিয়াল ভ্যালিডিটি। ঠিক আছে, এইবার ফর্মাল ডিডাকটিভ ভ্যালিডিটি। আর্গুমেন্টের ক্ষেত্রে ফরমাল আমরা হবে কোন এটা, ভ্যালিডিটি বিচার করি? আমরা সবসময় আকারগত মনে বৈধ। রাখবে, হ্যাঁ, আমরা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে ফর্মাল ভ্যালিডিটি বিচার করি, যুক্তির আকারটাকে বিচার করি, যুক্তির উপাদানটাকে আমরা বিচার করি না। ঠিক আছে, আমরা ন্যায় অনুমানের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, যে 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 যুক্তিটা দেওয়া হচ্ছে তার আকারগত সত্যতাটা, আকারগত বৈধতাটাও যেমন বিচার করা হয়, তেমনি তার উপাদানগত যে সত্যতা, মেটেরিয়াল ট্রুথটাকেও বিচার করা হয়। আরোহ অনুমানের ক্ষেত্রেও তাই হয়, যে আরোহ অনুমানে যে আশ্রয় বাক্যগুলো নেওয়া হলো তার সাথে জগতের বিষয়গুলোর সঙ্গতিপূর্ণতা আছে কিনা সেটা দেখা হয়। কিন্তু অবরাহ অনুমানের ক্ষেত্রে কখনোই আর্গুমেন্টের মেটেরিয়াল ভ্যালিডিটি দেখা হয় না, উপাদানগত বৈধতা দেখা হয় না। সবসময়ই তার ফর্মাল ভ্যালিডিটি, অর্থাৎ কোন আকারে আছে, আকারটা যদি বৈধ হয় তাহলে সেই আকারের যে কোনো ধরনের, হ্যাঁ, অবরাহ যুক্তি কিন্তু তোমার বৈধ হবে। যে কোনো আকার যদি বৈধ হয়, আমরা এই জন্য আকারকে বিচার করি, সংস্থান, মূর্তি, আকারকে আমরা বিচার করি। আমরা কিন্তু উপাদানগত দিক থেকে কখনো অবরোহ যুক্তিকে আমরা বিচার করি না। এই জন্য ইন ডিডাকটিভ আর্গুমেন্ট উই কনসিডার ফর্মাল ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট। 9 নম্বর, in deductive argument there is dash relation between the premise and conclusion। হ্যাঁ, ডিডাকটিভ আর্গুমেন্টে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কোন এন্টেলমেন্ট, ধরনের সম্পর্ক থাকে? প্রসক্তি এন্টেলমেন্ট। সম্বন্ধ। এক্স্যাক্টলি, প্রসক্তি সম্বন্ধ, এবং ইংরেজিতে তাকে বলা হয় এন্টেলমেন্ট রিলেশনশিপ। এটা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে থাকে। আমি কিন্তু একটা কথা বলছি, যা প্রশ্ন আলোচনা করছি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, সুতরাং এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে 9 নম্বরের উত্তর কিন্তু হচ্ছে এ, এন্টেলমেন্ট রিলেশনশিপ অবরাহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে থাকে। 10 নম্বর, ভালো করে বুঝে বলবে, ইন ইন্ডাকটিভ আর্গুমেন্ট আরো যুক্তির ক্ষেত্রে দ্য কনক্লুশন ইজ ড্রন ফ্রম দ্য অবজারভেশন অফ ড্যাশ পার্টিকুলার প্রেমিসেস। অর্থাৎ আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত, হ্যাঁ, কতগুলো প্রেমিসেসের মানে অবজারভেশনের মেনি, মাধ্যমে সিদ্ধান্ত পাওয়া যায়? 1 2 3 মেনি, 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 মেনি। কিন্তু এখানে 1 2 3 পার্টিকুলার করে কখনো বলা যায় না, এটা মেনি হবে, মেনি পার্টিকুলার প্রেমিসেস থেকে যত তুমি আশ্রয় বাক্য সংগ্রহ করতে পারবে, অবজার্ভ করতে পারবে। সুতরাং 10 নম্বরের উত্তর হবে হচ্ছে ডি, মেনি। 11 নম্বর, বাই দ্য ড্যাশ অফ আর্গুমেন্ট উই মিন দ্য ফর্মাল স্ট্রাকচার অর অ্যানালিসিস। হ্যাঁ, মানে কিসের মাধ্যমে, বাই দ্য ড্যাশ অফ দ্য আর্গুমেন্ট উই মিন দ্য ফর্মাল স্ট্রাকচারকে বুঝি, মানে ফর্ম, ম্যাটার, ইনস্ট্যান্স অ্যান্ড ভ্যালিডিটি। ফর্ম, কোন ফর্ম? ভ্যালিডিটি। হ্যাঁ, না, ফর্ম, ফর্ম হবে তো ম্যাম। ফর্ম হবে তো। একটা হুম একটা যুক্তির ফর্মাল স্ট্রাকচার, তার আকার কি হবে? সাপোজ আমি হুম বলছি সকল মানুষ হয় মরণশীল, অল এস ইস পি, ঠিক আছে, এটা তো হচ্ছে তার ফর্ম।
অল এস এস পি, এস এর জায়গায় তুমি যাই বসাও আর পি এর জায়গায় তুমি যাই বসাও না কেন, ফর্ম যদি ঠিক থাকে তাহলে সবটা ঠিক হবে তাহলে তোমার আর্গুমেন্টে। সুতরাং বাই দা ফর্মাল স্ট্রাকচার বলতে আর্গুমেন্টের ফর্মকে আমরা বুঝি, আকারকে আমরা বুঝি। বাই দ্য ফর্ম অফ দ্য আর্গুমেন্ট উই মিন দ্য ফর্মাল স্ট্রাকচার অর অ্যানালিসিস, ভ্যালিডিটি কখনোই না, ফর্ম। এরপরে ম্যাম 12 10 নম্বর। নাম্বারটা একটু আর একবার বলুন না। In inductive argument, the conclusion is drawn from the observation of dash particular premises. Inductive argumented বা আরোহ যুক্তির সিদ্ধান্ত, হ্যাঁ, কতগুলো পার্টিকুলার হচ্ছে প্রেমিসেসের অবজারভেশনের ফলে তৈরি হয়। সেখানে তো কখনো তুমি পার্টিকুলার করে বলতে পারবে না যে 1 2 3, মেনি মেনি, যত খুশি। তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছো? ম্যাম। হ্যাঁ ম্যাম হ্যাঁ, একাধিক হ্যাঁ হবে। ম্যাম। একাধিক হবে, এখানে তো কোনো উল্লেখ করা যাবে না। আচ্ছা, তাহলে 11 নম্বরটাও যেটা আলোচনা করলাম, 11 নম্বরটা হচ্ছে এটা ফর্ম হবে। বাই দ্য ফর্ম অফ দ্য আর্গুমেন্ট উই মিন দ্য ফর্মাল স্ট্রাকচার অর অ্যানালিসিস। তারপর একটা 12 নম্বর, ইন কেস অফ ড্যাশ আর্গুমেন্ট দ্য প্রেমিস অ্যান্ড কনক্লুশন আর ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। মানে কোন ধরনের আর্গুমেন্টের ক্ষেত্রে প্রেমিসও ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে, কনক্লুশনও ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে, মানে নিরপেক্ষ বচন। ক্যাটেগরিক্যাল প্রপোজিশন মানে নিরপেক্ষ বচন। হ্যাঁ, ক্যাটেগরিক্যাল, হাইপোথেটিক্যাল, ক্যাটেগরিক্যাল হবে। ডিসজাংটিভ, হ্যাঁ এটা ক্যাটেগরিক্যাল হবে। এখানে অনেক রকম আছে, ক্যাটেগরিক্যাল আছে, হাইপোথেটিক্যাল আছে। হ্যাঁ, হাইপোথেটিক্যাল মানে প্রাকল্পিক বচন, ডিসজাংটিভ মানে হচ্ছে বৈকল্পিক বচন, হ্যাঁ, আর ইন্ডাকটিভ মানে হচ্ছে আরোহ। এবার কোন ধরনের আর্গুমেন্টে কনক্লুশন বা প্রেমিস ক্যাটেগরিক্যাল প্রপোজিশন হয় ক্যাটেগরিক্যাল প্রেমিসের ক্ষেত্রে? কারণ হাইপোথেটিক্যালের ক্ষেত্রে তুমি মনে রাখবে সবগুলোই হাইপোথেটিক্যাল বচন হতে পারে, আবার একটা হাইপোথেটিক্যাল বচন হতে পারে। ডিসজাংটিভের ক্ষেত্রে একটা ডিসজাংটিভ প্রপোজিশন থাকতেই হবে, আবার সবগুলোই তোমার ডিসজাংটিভ প্রপোজিশন হতে পারে। এটা আমি আলোচনা করে দেবো, তোমাদের চিন্তা নেই। তো ইন ম্যাম কেস, বি আর সিটা সাপেক্ষ বচনের মধ্যে পড়ছে কি? হ্যাঁ সাপেক্ষ বচনের মধ্যে। এবং হাইপোথেটিক্যাল আর ডিসজাংটিভের ক্ষেত্রে যেটা হয়, একটা হাইপোথেটিক্যাল প্রপোজিশন থাকতে পারে বা তিনটেই হাইপোথেটিক্যাল প্রপোজিশন হতে পারে। ডিসজাংটিভের ক্ষেত্রে বা বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে একটা মিনিমাম বৈকল্পিক বচন থাকতেই হবে, আবার সবগুলো বৈকল্পিক বচন হতে পারে। মানে হাইপোথেটিক্যাল আর ডিসজাংটিভ সাপেক্ষ বচন, এটা হচ্ছে নিরপেক্ষ, ক্যাটেগরিক্যাল। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে ইন কেস অফ ক্যাটেগরিক্যাল আর্গুমেন্ট দ্য প্রেমিস অ্যান্ড কনক্লুশন আর ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। 13 নম্বর, ইন কেস ম্যাম অফ, হ্যাঁ বলো। ম্যাম বলছি ক্যাটাগরিক্যাল আর্গুমেন্টটা একবার বলবেন, এটা মানে এটা কোন টাইপ হলো? নিরপেক্ষ ন্যায়, যেখানে তিনটে বচনে নিরপেক্ষ বচন, মানে হচ্ছে AEIO। ও আচ্ছা, ক্যাটাগরিক্যাল সিলোজিজম। ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা নিরপেক্ষ ন্যায় কার দ্বারা গঠিত হয়? তিনটে নিরপেক্ষ বচনের দ্বারা গঠিত হয়, যেখানে তিনটে বচনই হচ্ছে নিরপেক্ষ বচন। কোনোটাই সাপেক্ষ বচন না, কোনোটাই হাইপোথেটিক্যাল নয়, কোনোটাই ডিসজাংটিভ নয়, তিনটে প্রপোজিশনই হচ্ছে তোমার ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, তার মাধ্যমে নিরপেক্ষ যুক্তি গঠিত হয় বা ক্যাটেগরিক্যাল মানে যে সিলোজিজম সেটা গঠিত হয়। বুঝতে পেরেছো? মানে মাধ্যম অনুমান যেটা ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো, মাধ্যম অনুমান যেটা, একদম। আচ্ছা, তারপরে 13 নম্বর, ইন কেস অফ ড্যাশ আর্গুমেন্ট দ্য কনক্লুশন ফলোজ অনলি ফ্রম ওয়ান প্রেমিস। কোন? ইমিডিয়েট। ইমিডিয়েট ম্যাম। ইমিডিয়েট। অমাধ্যম, এইবার ইমিডিয়েট। হ্যাঁ, ইমিডিয়েট, অমাধ্যমের ক্ষেত্রে দ্য কনক্লুশন ফলোজ অনলি ফ্রম ওয়ান প্রেমিস, একটাই মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিপাদিত হয়। 14 নম্বর, কন্ডিশনাল আর্গুমেন্ট, ঠিক আছে, ইজ আ কাইন্ড অফ আর্গুমেন্ট ওয়্যার ড্যাশ প্রেমিসেস ইজ কন্ডিশনাল প্রপোজিশন। ঠিক আছে, মনে করো কোনো একটা প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে, কোনো একটা প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে, হ্যাঁ, ওয়্যার ড্যাশ প্রেমিসেস ইজ কন্ডিশনাল প্রপোজিশন। কোশ্চেনটা একটু ভুল আছে, অ্যাটলিস্ট ওয়ান হবে ওয়ান এটা। হবে। অ্যাটলিস্ট ওয়ান হবে, না, হ্যাঁ। হ্যাঁ এটা ওয়ান বলা যায় না, ওয়ান বললেও এটা ভুল উত্তর। কারণ অ্যাটলিস্ট সবগুলো ওয়ান, তো হতে পারে। সবগুলোও হতে পারে, সবগুলোও হতে পারে, বাট মিনিমাম একটা হতেই হবে, মিনিমাম একটা মিনিমাম হতে একটা হবে। হতেই হবে। ঠিক আছে, একটা কন্ডিশনাল বা প্রপোজিশন হতেই হবে, এটা অ্যাটলিস্ট ওয়ান করা উচিত ছিল, ওয়ান নয়। বাট এটা উত্তর হবে হচ্ছে ওয়ান বা অ্যাটলিস্ট ওয়ান। 14 নম্বর। আচ্ছা, এইবার দেখো 15 নম্বর, ইন পিওর হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট, একদম পরিপূর্ণভাবে পিওর হাইপোথেটিক্যাল আর্গুমেন্টের কতগুলো কম্পোনেন্ট প্রপোজিশন হাইপোথেটিক্যাল প্রপোজিশন হয় বলো তো? ম্যাম এটাও অল হবে। অ্যাটলিস্ট হবে। অল। তিনটে, অল হবে নাকি? তিনটে, হ্যাঁ অল হবে। অল হ্যাঁ হবে, যে এই অল হবে। একটা পিওর হাইপোথেটিক্যাল প্রপোজিশনের সঙ্গে
হ্যাঁ, ও এই আর একটা প্রপোজিশন কি বলে, একটু বাংলা এগুলো আমার মনে পড়ছে না, ধরো। ঠিক আছে, পিওর হাইপোথেটিক্যাল প্রপোজিশনে তিনটে প্রপোজিশনই হাইপোথেটিক্যাল বা প্রাকল্পিক বচন হয়। মানে একটা এক্সাম্পল যদি আমি এখানে দিই, মনে করো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, যদি মাটি অমিশ্র ভেজে। প্রাকল্পিক নাই, হ্যাঁ, কি? অমিশ্র প্রাকল্পিক নাই, হ্যাঁ, যেটা এই হ্যাঁ, এটা এটা হচ্ছে অমিশ্র হ্যাঁ প্রাকল্পিক ন্যায়। আর মিশ্র প্রাকল্পিক ন্যায় মানে যেখানে একটা হচ্ছে তোমার প্রাকল্পিক বচন আর বাকি দুটো হচ্ছে তোমার ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, হ্যাঁ হ্যাঁ বা বাকি দুটো অন্য বচন আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে অমিশ্র প্রাকল্পিক ন্যায়, যেখানে সবকটা কম্পোনেন্ট যে প্রপোজিশন আছে সেগুলো সবগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল প্রপোজিশন, পিওর হাইপোথেটিক্যাল আর্গুমেন্টের ক্ষেত্রে। একটা এক্সাম্পল ওটা আমি যেটা বললাম যে যদি বৃষ্টি হয় তাহলে তাহলে মাটি ভেজে, যদি মাটি ভেজে তাহলে আমি এটা করব, সুতরাং যদি বৃষ্টি হয় তাহলে আমি এটা করব, মানে তিনটে প্রপোজিশনই হচ্ছে তোমার প্রাকল্পিক বচন বা হাইপোথেটিক্যাল প্রপোজিশন, দ্যাট ইজ পিওর হাইপোথেটিক্যাল প্রপোজিশন। আর যেটার একটাই মাত্র হাইপোথেটিক্যাল প্রপোজিশন, একটাই মাত্র প্রপোজিশন দেখবে সেটা হাইপোথেটিক্যাল, আর বাকি দুটো অন্য প্রপোজিশন হাইপোথেটিক্যাল নয়, সেটা হচ্ছে মিশ্র প্রাকল্পিক ন্যায়, আর এটা হচ্ছে অমিশ্র প্রাকল্পিক ন্যায় বলে। ঠিক আছে, চলো তারপর এটা 16 নাম্বার। 16 নাম্বার, বাই দ্য টার্ম ড্যাশ উই মিন কনসিস্টেন্সি উইথ দ্য রিয়ালিটি অর অ্যাকচুয়ালিটি। ট্রুথ হবে এটা, হবে ম্যাম। ট্রুথ এটা হবে। ট্রুথ হবে, ট্রুথ হবে, হুম, ঠিক হবে। রিয়ালিটির সঙ্গে সঙ্গতিপূর্ণতা। হ্যাঁ, আমরা যখন দেখি, হ্যাঁ, তখন ট্রুথের মাধ্যমেই আমরা দেখি, সত্যতা বিচার করি। সত্য তখনই হয় যখন বাস্তব জগতের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আর সত্য তখনই নয় যখন সেটা বাস্তব জগতের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। কিন্তু ভ্যালিডিটি টার্মটা কিন্তু কখনোই রিয়ালিটি বা অ্যাকচুয়ালিটির সাথে কনসিস্টেন্সি বোঝায় না। ভ্যালিডিটি মানে অবরহ যুক্তিতে ফর্মাল ভ্যালিডিটি সেখানে বোঝায়। তো বাই দ্য টার্ম ট্রুথ উই মিন কনসিস্টেন্সি উইথ দ্য রিয়ালিটি অর অ্যাকচুয়ালিটি, 16 নাম্বারটা। 17 নাম্বার, লাইক ভ্যালিডিটি ইনভ্যালিডিটি ইজ অলসো আ ড্যাশ ফিচার অফ আর্গুমেন্ট ফর্ম। মানে বৈধতার মতো অবৈধতাও, হ্যাঁ, লাইক ভ্যালিডিটি ইনভ্যালিডিটি ইজ অলসো আ ড্যাশ ফিচার অফ আর্গুমেন্ট ফর্ম। নেসেসারি সাফিসিয়েন্ট, নেসেসারি সাফিসিয়েন্ট বা ইনএফিসিয়েন্ট। এটা তো ইনএফিসিয়েন্ট বাদ দাও, সাফিসিয়েন্ট হবে না, কোনটা বলবে বলো? নেসেসারি হবে ম্যাম। এটা নেসেসারি নেসেসারি হবে। ফিচার, এটা নেসেসারি নেসেসারি। ফিচার, নেসেসারি হুম। ফিচার অফ অ্যান আর্গুমেন্ট ফর্ম। ভ্যালিডিটির মতো ইনভ্যালিডিটিও কিন্তু একটা আর্গুমেন্ট ফর্মের নেসেসারি ফিচার। 18 নাম্বার, দ্য টার্ম ভ্যালিডিটি ক্যান অনলি বি অ্যাপ্লাইড ইন কেস অফ সেন্টেন্স, প্রপোজিশন, আর্গুমেন্ট ফর্ম, কনক্লুশন। বলো উত্তর। আর্গুমেন্ট argument আর্গুমেন্ট ফর্ম। আর্গুমেন্ট আর ফর্ম। form। একদম আর্গুমেন্ট ফর্ম মাথায় রাখবে। দেখো, লজিকে তো কখনো বাক্য নিয়ে আলোচনা করা হয় না, সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয় না। লজিকে প্রপোজিশন নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বচন নিয়ে আলোচনা করা হয়। বচন সবসময়, এটা মাথায় রাখবে, বচনের ক্যারেক্টারিস্টিক্স বা বচনের ধর্ম হচ্ছে, সত্য মিথ্যা বচন হয়। সবসময় সত্য বা মিথ্যা হতে পারে, আইদার ট্রু অর ফলস বচন। কিন্তু একটা যুক্তি বা একটা আর্গুমেন্ট সবসময় বৈধ বা অবৈধ হয়। আর্গুমেন্টের ধর্মই হচ্ছে বৈধ বা অবৈধ হওয়া, এবং প্রপোজিশনের ধর্মই হচ্ছে, বচনের ধর্মই হচ্ছে সত্য বা মিথ্যা হওয়া। সো দ্য টার্ম ভ্যালিডিটি অলওয়েজ অ্যাপ্লাইড ইন দ্য কেস অফ আর্গুমেন্ট অর আর্গুমেন্ট ফর্ম। ক্লিয়ার? এটা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং আমি যেভাবে আলোচনা করছি এই জায়গাগুলো থেকেই আসবে। 18 নাম্বারের উত্তর হবে হচ্ছে সি। 19 নাম্বার, if an argument is valid then the argument form is also valid, invalid, probable, certain. ভ্যালিড, ভ্যালিড, ভ্যালিড। ভ্যালিড, কোনো একটা আর্গুমেন্ট ভ্যালিড ভ্যালিড। মানে আর্গুমেন্টের আকার অবশ্যই ভ্যালিড, সেই জন্যই আর্গুমেন্টটা ভ্যালিড হয়েছে, আকারের জন্যই আর্গুমেন্টটা ভ্যালিড হয়েছে। আর প্রবাবিলিটি, সার্টেন, এই শব্দগুলো তো ডিডাকটিভ ইনফারেন্সের ক্ষেত্রে ব্যবহারই করা হয় না। প্রবাবল, সার্টেন এগুলো কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? আরো আরোহণ অনুমান। ক্ষেত্রে। আরো অনুমানের ক্ষেত্রে, আরো ইন্ডাকটিভ অনুমানের ইনফারেন্সের ক্ষেত্রে। ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং ব্যবহারই করা হয় না। আচ্ছা, লাস্ট 20 নাম্বার, ইফ দ্য ফর্ম অফ অ্যান আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড, মনে করো কোনো একটা আর্গুমেন্টের ফর্ম হচ্ছে ইনভ্যালিড, দেন ড্যাশ আর্গুমেন্টস ফলোইং দ্যাট ফর্ম উইল বি ইনভ্যালিড। যদি কোনো একটা অল আর্গুমেন্টের ফর্ম আর্গুমেন্ট, যদি ইনভ্যালিড অল, হয়, অল 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 আর্গুমেন্ট। আর্গুমেন্টস, ওই ফর্মের যে কোনো আর্গুমেন্ট তুমি সেখানে যাই বসাও না কেন সেটা ইনভ্যালিড হবে, যদি তার ফর্ম ইনভ্যালিড হয়। ফর্ম ভ্যালিড হলে আর্গুমেন্ট ভ্যালিড, ফর্ম ইনভ্যালিড হলে আর্গুমেন্ট ইনভ্যালিড। বলো, এই যে প্রথম, বলো আমাকে, যে প্রথম যে 20টা প্রশ্ন আলোচনা করলাম, ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ ম্যাম। ম্যাম হ্যাঁ ম্যাম। 14টার একবার বলে দিন না। 14টা বলে দিচ্ছি, বাকিগুলো বলো সব ক্লিয়ার? এইভাবে আলোচনা করলে তোমরা পারবে পরীক্ষায়? একবার যদি হ্যাঁ আলোচনা ম্যাম। করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম।
আচ্ছা ম্যাম খুব ভালো হবে এরকম আলোচনা করলে। বৈধ আর অবৈধ মানে কি বললেন, 20টা একবার বলুন না কি বলতেন? আচ্ছা বলে দিচ্ছি তারা। বৈধ আচ্ছা 14 ব্যাপারটা আর 20, 14 আর 20, 14 নিয়ে বললো আর 20 নিয়ে বললো। আচ্ছা 14 বলি। 15টা একটু কারো বলবেন মাইক্রোফোন অন আছে প্লিজ? প্রাকল্পিক। মাইক্রোফোন অফ করো সবাই। আচ্ছা 14 নম্বরটা আগে বলি। কন্ডিশনাল আর্গুমেন্ট ইজ আ কাইন্ড অফ আর্গুমেন্ট। কন্ডিশনাল আর্গুমেন্ট মানে হচ্ছে প্রাকল্পিক ন্যায়। কন্ডিশনাল আর্গুমেন্ট মানে হচ্ছে প্রাকল্পিক ন্যায় ইজ আ কাইন্ড অফ আর্গুমেন্ট। প্রাকল্পিক ন্যায় হচ্ছে এমন একটা ন্যায় যেখানে মিনিমাম একটা প্রেমিস সেটা প্রাকল্পিক বচন হতে হবে, তাহলেই তাকে প্রাকল্পিক ন্যায় বলা যাবে। তিনটে বচনও তার প্রাকল্পিক বচন হতে পারে, বাট মিনিমাম একটা বচন প্রাকল্পিক না হলে তাকে প্রাকল্পিক ন্যায় কখনো বলা যাবে না। যেমন বৈকল্পিক ন্যায় কাকে বলে? মিশ্র বৈকল্পিক ন্যায়, অমিশ্র বৈকল্পিক ন্যায়। মিশ্র বৈকল্পিক ন্যায়, অমিশ্র বৈকল্পিক ন্যায়ের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, অমিশ্র বৈকল্পিক ন্যায়ে তিনটে যে বচন, তিনটেই বৈকল্পিক বচন হবে। ওখানে অন্য কোনো বচনের সাথে তার মিশ্রণ থাকবে না, ঠিক আছে? কিন্তু মিশ্র বৈকল্পিক ন্যায়ে হচ্ছে একটা মিনিমাম বচন বৈকল্পিক বচন হবে, আর বাকি দুটো বচন কিন্তু ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। বোঝাতে পারলাম? সুতরাং এগুলো যদি তোমাকে দেয়, এটা ওয়ান বলাটা ভুল হবে, অ্যাটলিস্ট ওয়ান প্রপোজিশন যদি কন্ডিশনাল স্টেটমেন্ট না হয়, তাহলে কিন্তু কন্ডিশনাল আর্গুমেন্ট কখনো তৈরিই হতে পারে না। একটা হতেই হবে, তিনটেও হতে পারে, মিনিমাম একটা হতে হবে। বিদিশা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি। আর 20 নাম্বারটা যেটা আমি বলছি, 20 নাম্বারটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ আর্গুমেন্ট, ইফ দ্য ফর্ম অফ অ্যান আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড। কোনো একটা যুক্তির আকার যদি অবৈধ হয়, তাহলে সেই আকারের যে কোনো যুক্তি অবৈধ হয়। অবরাহ যুক্তিতে আকারের ওপরেই যুক্তির ভ্যালিডিটি ইনভ্যালিডিটি নির্ভর করে। আকার যদি ভ্যালিড হয়, সবকটা যুক্তি সেই আকারের ভ্যালিড, আর আকার যদি ইনভ্যালিড হয়, অবৈধ হয়, তাহলে সেই আকারের সমস্ত যুক্তি ইনভ্যালিড। 20 নাম্বারটা ক্লিয়ার? এইবার আমরা এগোই একটু, হ্যাঁ? এতটা অংশ আমাদের আলোচনা হলো, এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। যে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার প্রপোজিশনের চ্যাপ্টার। হ্যাঁ, যেখানে আমরা বিভিন্ন ধরনের বচন বা বাক্য থেকে বচনে কিভাবে কনভার্ট করা হয় সেটা নিয়ে আমরা প্রশ্ন উত্তর সলভ করব। চলো শুরু করা যাক। চলো। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, দ্য মেটেরিয়াল কম্পোনেন্ট অফ অ্যান আর্গুমেন্ট অফ দ্য আর্গুমেন্ট ইজ কল্ড। বলছে যে কোনো একটা আর্গুমেন্ট যা দিয়ে তৈরি হয় তাকে তার মেটেরিয়াল কম্পোনেন্ট বলা হয়। মেটেরিয়াল মানে প্রপোজিশন। উপাদান, যে উপাদান দিয়ে একটা আর্গুমেন্ট বা যুক্তি তৈরি হয় লজিকে। সেন্টেন্স, প্রপোজিশন। প্রপোজিশন ম্যাম। সেন্টেন্স, প্রপোজিশন, ইনফারেন্স অ্যান্ড কনক্লুশন, সেটা হচ্ছে অবশ্যই প্রপোজিশন হবে বা বচন হবে। বচনই হচ্ছে একটা লজিকে একটা যুক্তির মেটেরিয়াল কম্পোনেন্ট, যে প্রপোজিশন দিয়ে যুক্তিটা তৈরি হয়। তাহলে সেন্টেন্স কিন্তু কখনো নয়, বাক্য থেকে বচন তৈরি হয়, আর বচন হচ্ছে মেটেরিয়াল কম্পোনেন্ট অফ দ্য আর্গুমেন্ট, হচ্ছে লজিকে। 2 নাম্বার প্রশ্ন, ইন লজিক the affirmation or negation of the relation of the two terms is called sentence, proposition, inference, conclusion. প্রপোজিশন। প্রপোজিশন অবশ্যই উদ্দেশ্য এবং বিধেয়ের যে অ্যাফার্মেশন নেগেশনের রিলেশনশিপে যে দুটো টার্মের যে সম্পর্ক যেখানে তৈরি হয়, সেটা প্রপোজিশনেই তৈরি হয়, সেটা সেন্টেন্স কিন্তু কখনো নয়। ইন লজিক দ্য অ্যাফার্মেশন অর নেগেশন অফ দ্য রিলেশন অফ টু টার্মস ইজ কল্ড প্রপোজিশন। 3 নাম্বার, the proposition in logic is dash অ্যাসার্টিভ sentence. সেন্টেন্স। হ্যাঁ, এটা 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 ভেরি ভেরি অ্যাসার্টিভ। ইম্পর্টেন্ট। আমি একটু এই বিষয়টা এখানে আলোচনা করে দিতে চাই যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বলছে এই যে একটা বচন, দেখো বাক্য থেকেই তো বচন তৈরি হয়। আমরা যখন ইংলিশে পড়ি, আমরা যখন দেখি, তখন দেখি যে অনেক ধরনের বাক্য থাকতে পারে। ক্লিয়ার? অনেক ধরনের বাক্য থাকে, আমরা ইংলিশে পড়ি, ইংলিশ লিটারেচারে। অ্যাসার্টিভ প্রপোজিশন, ইন্টারোগেটিভ প্রপোজিশন, এক্সক্লামেটরি প্রপোজিশন, ইম্পারেটিভ প্রপোজিশন, মানে হচ্ছে বর্ণনা সূচক বাক্য, আদেশ সূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য। এত ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এবার আমি তো এটা জানি যে বাক্য থেকেই বচন তৈরি হয়, বচনটাকে তৈরি করতে বাক্যই প্রয়োজন হয়, কিন্তু সব সব ধরনের বাক্যকে বচনে কনভার্ট করা যায় না। তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি বচনে কনভার্ট করতে পারবে না।
শুধুমাত্র অ্যাসার্টিভ প্রপোজিশন বা বর্ণনা সূচক যে বাক্য, লজিকে শুধুমাত্র এই বর্ণনা সূচক বাক্যকেই বচনে কনভার্ট করা যায়, আর কোনো মানে বাক্যকে কিন্তু বচনে কনভার্ট করা যায় না। এই জন্য দ্য প্রপোজিশন ইন লজিক, লজিকে যে প্রপোজিশন সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সবসময় হয়, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি বা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু হয় না। 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখো। 4 নম্বর, এ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, একটা নিরপেক্ষ বচন হ্যাজ ড্যাশ পার্ট। একটা ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের কটা Four পার্ট parts. থাকে? 2, 3, 4, 5? ফোর হ্যাঁ, ফোর পার্টস কেউ একজন ফোর বললো, তো সাব্বির বললো, পরিমাণক, বা কেউ একজন উদ্দেশ্য, একটু পার্ট সংযোজক আর বিধেয়। আচ্ছা দাও, সাব্বির 4 বললে পার্ট, কি? 4 পার্ট। হ্যাঁ, ভুল তাহলে ভুল বলো। বলছি আমি। কেন ভুল বললে? A categorical proposition always has 4 parts. চারটেই তার পার্ট থাকে। এই 4টে পার্ট কি কি? পরিমাণক, উদ্দেশ্য, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, সংযোজক, বিধেয়, কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা আর প্রেডিকেট। সব সময় একটা ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের 4টে পার্টই হয়। কোনো কোনো জায়গায় দেখবে মানে পাতি বাংলা বইগুলো পড়লে দেখবে কোনো কোনো জায়গায় 3টে পার্ট লেখা আছে, হ্যাঁ, কোনো জায়গায় 2টো পার্ট লেখা আছে। না, একটা ক্যাটেগরিক্যাল প্রপোজিশনে, এটাই তো প্রপোজিশনকে সেন্টেন্স থেকে আলাদা করে। ঠিক আছে, প্রপোজিশনে সবসময় 4টেই পার্ট থাকে, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। ড্যাশ ইজ আ পার্ট অফ প্রপোজিশন হুইচ ইন্ডিকেটস কোয়ান্টিটি অফ দ্য প্রপোজিশন। ড্যাশ ইজ আ পার্ট অফ কোয়ান্টিফায়ার প্রপোজিশন, বলছে প্রপোজিশনের কোন পার্টটা, প্রপোজিশনের কোন পার্টটা সেই বচন বা সেই প্রপোজিশনের কোয়ান্টিটিকে নির্দেশ করে বা পরিমাণকে নির্দেশ করে। 4টেই পার্ট আছে, কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা, প্রেডিকেট, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণক। পরিমাণকের কাজ কি? সেই বচনের যে পরিমাণ, উদ্দেশ্যের যে পরিমাণ, সেটা নির্ধারণ করা। যেমন কোনো কোনো ফুল হয় লাল, তার মানে কোনো কোনোটা হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার বা পরিমাণক, যেটা ফুলের পরিমাণ বা সংখ্যাকে এখানে নির্দেশ করছে, যেখানে কিন্তু সব ফুলকে লাল বলা হয়নি, কোনো কোনো ফুলকে এখানে লাল বলা হয়েছে। সো কোয়ান্টিফায়ার ইজ আ পার্ট অফ প্রপোজিশন হুইচ ইন্ডিকেটস কোয়ান্টিটি অফ দ্য প্রপোজিশন। 5 নম্বর গেল। 5 নম্বরের উত্তর হচ্ছে ডি। ওয়ার্ডস লাইক all, no, some are called subject, predicate, copula, কোয়ান্টিফায়ার। পরিমাণক বা কোয়ান্টিফায়ার পরিমাণক। হ্যাঁ, পরিমাণক একদম, এটা হচ্ছে পরিমাণক বা কোয়ান্টিফায়ার। আচ্ছা, 7 নম্বর, ড্যাশ মেক্স আ রিলেশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। কপুলা 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 বা সংযোজক সংযোজক। সবসময় সংযোজক। সংযোজকের কাজই হচ্ছে, এগুলো আমি এইভাবে আলোচনা করছি, ইন্টারভিউর সময় তোমরা যদি পড়ো তাহলে সেইভাবে তখনও আলোচনা করে দেবো। ইন্টারভিউতে এরকম প্রশ্ন কিন্তু দেবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। কপুলার কাজ হচ্ছে বা সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে রিলেশনশিপ বা সংযোগ তৈরি করা। কপুলা মেক্স আ রিলেশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। 7 নম্বর গেল। 8 নম্বর, will always be any form of dash tense. প্রেজেন্ট প্রেজেন্ট। এক্স্যাক্টলি, ভেরি গুড। কপুলা সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে, কখনো তুমি তাকে পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবে না বা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবে না। কপুলা অলওয়েজ বি এনি ফর্ম অফ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকে, বর্তমান কালে ব্যবহার করা হয় পপুলার ফর্মটাকে। হ্যাঁ, হয়, নয়, বর্তমান কালের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়, কখনো পাস্ট ফিউচারে ব্যবহার করা হয় না। ভালো প্রশ্ন, সবগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর, অ্যাকর্ডিং টু কোয়ালিটি ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোয়ালিটি, গুণের দিক থেকে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ক্যান বি অফ ড্যাশ টাইপস। ক্যাটেগরিক্যাল টু প্রপোজিশন টাইপ। একটা হচ্ছে একটা হচ্ছে তোমার কোয়ালিটির দিক থেকে, না, একটা হচ্ছে সামান্য আর বিশেষ। ম্যাম না না না, সদর্থক একটা অ্যাফার্মেটিভ না, আর না, নেগেটিভ। না, নগদ। না, কেমন অ্যাফার্মেটিভ ভুলভাল আর কথা বলছো দেখো, কেমন ভুলভাল কথা বলছো। সামান্য এবং বিশেষ কখনোই সেটা কোয়ালিটির দিক থেকে না, কোয়ান্টিটির দিক থেকে হয়। হ্যাঁ ম্যাম সবকে বিচার করা হচ্ছে না, কোনো কোনোকে বিচার করা হচ্ছে, সেটা বচনের পরিমাণকে নির্দেশ করে, কোয়ান্টিটিকে নির্দেশ করে, কোয়ালিটিকে নির্দেশ করে না। কোয়ালিটিকে নির্দেশ করে হচ্ছে সদর্থক এবং নঙর্থক। ঠিক আছে, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অ্যাকর্ডিং টু কোয়ালিটি ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ক্যান বি অফ অ্যাফার্মেটিভ টাইপ অর নেগেটিভ টাইপ, দুটো হতে পারে, সদর্থক অর নঙর্থক। 2 হবে এটার উত্তর। 10 নম্বর, অ্যাকর্ডিং টু ড্যাশ categorical proposition can be divided into 2 types, universal and particular. এবার তো নিশ্চয়ই ভুল করবে না।
কোয়ান্টিটি কোয়ান্টিটি বা পরিমাণ, অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি ক্যাটেগরিক্যাল প্রপোজিশনস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, ইউনিভার্সাল অর্থাৎ সার্বিক বচন এবং বিশেষ বচন। এটা এটা 10 নম্বরের উত্তর হবে হচ্ছে কোয়ান্টিটি। তারপরে 11 নাম্বার, খুবই ভালো প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবকিছু প্রশ্নের উত্তর সম্ভব। দ্য মিনিং অফ সাম ইন লজিক, লজিকে সাম বলতে কি বোঝানো হয়? সাম, at least one. at least one. Last one. এক্স্যাক্টলি, অন্তত লজিকে এক। এই যে সাম আমরা বলি, সাম ফ্লাওয়ার্স আর রেড। এবার তোমার মুখের মধ্যে প্রশ্ন আসবে, একটু একটু মাইক্রোফোনটা মিউট করো, আমাকে বলতে দাও। সবাই যদি মাইক্রোফোন অন করে থাকে কেউ শুনতে পাবে না। হ্যাঁ, যেটা বলছি যে লজিকে সাম শব্দটার মানে কি বোঝানো হয়? হ্যাঁ, কি কোনো কোনো ফুল হয় লাল। এবার তোমার প্রশ্ন, ম্যাম কতগুলো ফুল তাহলে? ঠিক আছে, কতগুলো ফুলকে এখানে ইন্ডিকেট করা হয়েছে কোনো কোনো জায়গায় বা সামের জায়গায়? অ্যাট লিস্ট ওয়ান, মিনিমাম যদি একটা ফুলও এই পৃথিবীতে লাল হয় তার মানে হচ্ছে সাম ফ্লাওয়ার্স আর রেড। সামের মিনিং হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান, মিনিমাম একটা ফুলকে এক হতে হবে, মিনিমাম একটা। একের বেশি অনেক 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 হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, 100টা হতে পারে, 1 লাখটা হতে পারে, যা হোক না কেন, সাম কথাটার মানে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান। মিনিমাম একটা ফুলকে লাল হলেই তুমি বলতে পারবে যে সাম ফ্লাওয়ার্স আর রেড, এটা তুমি বলতে পারবে। দ্য মিনিং অফ সাম ইন লজিক ইজ অ্যাট লিস্ট ওয়ান। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 নাম্বার, অ্যাকর্ডিং টু রিলেশন প্রপোজিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু ড্যাশ টাইপস। Two টু types. টাইপস Two types. সাপেক্ষ নিরপেক্ষ। সাপেক্ষ নিরপেক্ষ। সাপেক্ষ আর নিরপেক্ষ, ঠিক। সাপেক্ষ আর নিরপেক্ষ, ঠিক। টু টাইপস। 13 নাম্বার, দ্য কন্ডিশন ইজ মেনশন ইন দ্য ড্যাশ পোর্শন অফ হাইপোথেটিক্যাল প্রপোজিশন। কোনো একটা হাইপোথেটিক্যাল প্রপোজিশন বা প্রাকল্পিক বচনে কোন পোর্শনে, প্রাকল্পিক বচনের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট এবং আরেকটা হচ্ছে কনসিকুয়েন্ট। ঠিক আছে, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট বা পূর্বগ, আর একটা পূর্বগ হচ্ছে অনুগ। হ্যাঁ, মানে প্রাকল্পিক বচনের দুটোই পার্ট, একটা হচ্ছে পূর্বগ বা অ্যান্টিসিডেন্ট, আর একটা হচ্ছে অনুগ বা হচ্ছে কনসিকুয়েন্ট। এবার বলছে কোন পোর্শনে, আরো মানে তোমার হাইপোথেটিক্যাল প্রপোজিশনের কোন পোর্শনে, হ্যাঁ, কন্ডিশন বা শর্তকে উল্লেখ করা হয়, এটা হলে ওটা হবে, ওটা হচ্ছে শর্ত। অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট বা পূর্বগতে, পূর্বগত। পূর্বগত। হ্যাঁ, দ্য কন্ডিশন ইজ মেনশন ইন দ্য অ্যান্টিসিডেন্ট পোর্শন অফ হাইপোথেটিক্যাল প্রপোজিশন। তারপরে 14 নাম্বার, কতগুলো আছে? আচ্ছা, অনেকগুলো নেই। 14 নাম্বার, দ্য মেন কন্টেন্ট ইজ মেনশনড ইন দ্য ড্যাশ পোর্শন অফ দ্য হাইপোথেটিক্যাল প্রপোজিশন। কনসিকুয়েন্ট মেন পোর্শন, the main মেইন content is mentioned in the dash portion of the hypothetical proposition. হাইপোথেটিক্যাল প্রপোজিশনের কোন পোর্শনে, পূর্বগ না অনুগতে, মেন কন্টেন্টটা থাকে? মেন কন্টেন্ট পূর্বগতেই থাকে। কি তো থাকে ম্যাম? আচ্ছা মেন, আচ্ছা আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, এই প্রশ্নগুলো তো আগে দেখিনি। মেন কন্টেন্ট তো পূর্বগতেই থাকে, সেটাই যদি না হয় তো এটা হবে না। মেইন কন্টেন্ট মেন কন্টেন্ট মানে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, মানে মাটি ভেজার আবশ্যিক শর্ত তো হচ্ছে বৃষ্টি হওয়া। মানে মেন কন্টেন্টটা, তাহলে তো মেন কন্টেন্ট যেটা সেটা তো পূর্বগতেই থাকে। বৃষ্টি না হলে তো মাটি ভিজবে না। না বা ভিজবে না ধরো, মেন তাই কন্টেন্ট না? বলতে তো এটা তো মানে কারণকে বোঝাচ্ছে না, কনসিকুয়েন্টই থাকবে মনে হয় মেন কন্টেন্টটা, মানে আমার ঘটবে পরে কন্টেন্ট হচ্ছে। মেইন কন্টেন্ট আমার তো কনসিকুয়েন্ট মনে হয়। কনসিকুয়েন্ট মেন কন্টেন্ট যদি বলো সিদ্ধান্ত, হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী ধরো কনসিকুয়েন্ট হচ্ছে। হ্যাঁ, যে মেন সিদ্ধান্তটা তো মানে পরের পোর্শনটায় থাকে, পূর্বগতে থাকে না, অনুগতে থাকে। ঠিক আছে, এটা এটা একটু দেখে নিও। ঠিক আছে, এটা কি ভাবে বলেছে, তো আমরাও ভাববো। আবার 14 নাম্বারটা একটু মার্কিং করে রাখো, বা প্রশ্নটা তোমাদের খাতায় একটু মার্কিং করে রাখো, দেখে নিও একবার, দেখে নিতে হবে একবার। আচ্ছা, অ্যাকর্ডিং টু কম্পোজিশন প্রপোজিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু ড্যাশ টাইপস। টু। কম্পোজিশনে টু হয় না, ম্যাম ফোর ফোর হবে। হ্যাঁ, সামান্য কম্পোজিশন সদস্য, মানে হচ্ছে সামান্য নগণ্য। ওই যে আমি বলছি কম্পোজিশন মানে কি বলছে, কম্পোজিশন মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে একসাথে যদি কম্পোজিশন করা হয় তাহলে কতগুলো প্রপোজিশন দাঁড়াচ্ছে? ফোর হবে। এখন ফোর সামান্য হবে। ফোর সদর্থক, হবে সামান্য তাহলে। নড়াচড় বিশেষ। সামান্য সদর্থক, ইউনিভার্সাল সামান্য অ্যাফার্মেটিভ, নর্থ। ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ, এটা কম্পোজিশনের ফলেই হচ্ছে। কোয়ালিটি আমি এবং কোয়ান্টিটির কম্পোজিশন। ফোর হবে, 4 টাইপস হবে। আচ্ছা, কম্পোজিশনে সবসময় 4 টাইপস হয়। বলো 16 নাম্বার,
পড়েছো কখনো? যৌগিক বাক্য, কম্পাউন্ড প্রপোজিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু ড্যাশ টাইপস। ম্যাম 5। 5 হবে, হ্যাঁ। কি কি? 5। 5ই তো হবে। কি কি ফাইভ? হ্যাঁ, হ্যাঁ, সংযোগিক বচন, হ্যাঁ, বৈকল্পিক বচন, বৈকল্পিক, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক আর একটা আর নিষেধ আর একটা নিষেধ নিষেধ। ম্যাম। আর নিষেধ নিষেধ হবে, বচন, এটা নিষেধ হবে, নিষেধ। নিষেধ হবে। হুম, 5টা হবে, নিষেধ বচন। নিষেধ 5টা বচন ম্যাম। হবে, 5টা হবে, 5টা শর্তসাপেক্ষ হবে। বচন। আরে ম্যাম সবাই এটা কথা আরেকবার বলো না, বলে দিন। একটু 5টা মাইক্রোফোনটা হবে ম্যাম। মিউট করো, একটু মাইক্রোফোনটা মিউট করো সবাই। 5টাই হবে এটা। তার কারণ হচ্ছে নিষেধ বচনটাও এর সাথে পড়ে। তোমরা যদি কখনো কপির বই পড়ে থাকো ওখানে দেখবে তুমি, ঠিক আছে? সংযোগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, আর নিষেধাত্মক বচন, নেগেশন। ঠিক আছে? এটা 5 টাইপস হবে কম্পাউন্ড প্রপোজিশন। আচ্ছা, বলো এবার। In all cases, both subject and predicate terms are distributed in dash proposition. ই ই ই। পদের ব্যাপ্যতা থেকে এটা প্রশ্ন। হুম। বচনে উদ্দেশ্য উভয় এবং পদ। বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। উভয় পদ ব্যাপ্য হয় ই কি বচনে। বচন? কি বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। 18 নাম্বার, dash proposition cannot distribute any terms. আই এটা আই নাই বচন। বচন। I proposition, আই বচনে I কোনো পদ ব্যাপ্য নাই। proposition cannot distribute any term. I বচনে কোনো পদই ব্যাপ্য নয়। ই বচনে উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য, আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়। 19 নাম্বার, dash proposition distributes only the predicate term. ও বচন। ও ই ও বচন। বচন। O proposition distributes only the predicate term. ও বচনে শুধুমাত্র বিধেয় পদই ব্যাপ্য হয়। ক্লিয়ার? 20 নাম্বার, in some cases both subject and predicate are distribute. ই বচন। ই বচন, ই ই বচন। বচন। In some cases ম্যাম both, এ বচন হবে। এ দাঁড়াও বচনে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দেখতে দিতে দাও। এ In বচনে some তো শুধু cases, সাবজেক্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। In some cases both subject and predicate terms are distributed. এ বচন হবে। এ বচন। এ এ বচনে বচন হবে। উদ্দেশ্য এবং বিধেয় সংজ্ঞার্থ জ্ঞাপক হলে দুটোই সমান হয়ে যায়। ক্ষেত্র বিশেষে। যখন উদ্দেশ্য এবং বিধেয় দুটোই সমান হয়ে যায় তখন এ এমন বচনে, ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হয়, এরকম একটা বচন ছিল যেটার যেমন দুটো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা, হ্যাঁ এইরকম যা বচনগুলো দুটো রবীন্দ্রনাথও যা পদই গীতাঞ্জলির ব্যাপক। রচয়িতাও তাই, গীতাঞ্জলির রচয়িতা রবীন্দ্রনাথও তাই। ইন সাম কেসেস অফ এ প্রপোজিশন, যেখানে উদ্দেশ্য এবং বিধেয় দুটোই সমান হয়, তার ব্যাপকতা, বিধের ব্যাপকতা কখনো উদ্দেশ্যর থেকে বেশি হয় না সেই সব প্রপোজিশনের ক্ষেত্রে, সেই সব প্রপোজিশনে তোমার কিছু কিছু জায়গায় তোমার ধরো সাবজেক্ট এবং প্রেডিকেট বোথ ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এরকম এসএসসি তে আসলেই ভুল হয়ে যাবে। না না, ভুল হবে কেন? ভুল হবে? এরকম যখন ভুল হয়ে গেল, না না, ভুল হবে না, আলোচনা হচ্ছে তো, ভুল হবে না। একবার In এখন some তিন cases, in some cases, both subject and predicate terms are distributed only in a proposition. এটা a proposition হয় some cases, কিছু কিছু ক্ষেত্রে হয়। ওই যে যেখানে ত্রিভুজ হলো তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, রবীন্দ্রনাথ হলো গীতাঞ্জলির রচয়িতা, এই সমস্ত ক্ষেত্রে যেখানে উভয়ই সাবজেক্ট এবং প্রেডিকেট সমান, কারোর ব্যাপকতা বেশি কম নয়, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে এ বচনে সাবজেক্ট এবং প্রেডিকেট বোথ ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। বুঝলে? আচ্ছা, ম্যাম এই বচনগুলোকে কি বলে? এক ব্যক্তি বচন? এই না না, প্রপোজিশন গুলো কি না? এ প্রপোজিশন। নিরপেক্ষ বচন, এ বচন। হ্যাঁ, এ ই আই ও 4টে বচনই তো নিরপেক্ষ বচন, মানে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। সিঙ্গুলার যখন প্রপোজিশন তো আলাদা। সিঙ্গুলার প্রপোজিশনে যখন নাম ধরে করা হলো তখন হয়ে গেল না, সবগুলো রবীন্দ্রনাথ সবকিছু আর সমার্থন গীতাঞ্জলি করে রচয়িতা। সিঙ্গুলার হ্যাঁ, প্রপোজিশন। ওগুলো এক ব্যক্তিক বচন, ওইটা কোয়ান্টিফিকেশনে আছে, এক ব্যক্তিক বচন, আমি পরে আলোচনা করে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আচ্ছা, ম্যাম এরপর আমি যেটা হচ্ছে, কোশ্চেন দিয়েছিলাম ওগুলো একটু দেখে বলেন, কোন কোয়ান্টিফিকেশন, মানব, ব্যক্তি আমি ওগুলো মানবিক। দেখিনি এখনো, আমি যেভাবে আলোচনা করছি সেভাবে একটু এগিয়ে যাই, মাঝখান থেকে অন্য কোনো কিছু বলো না, তাহলে আমার মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যাবে। আচ্ছা, দাঁড়াও। আহ, আচ্ছা, এইগুলো, এগুলো তোমরা একটুখানি এটা দেখে নিও আগে, তারপর আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে ওই যে ওটা বলো, বাক্য থেকে বচনের রুলস গুলো একটু দেখে নিও তো, বাক্য থেকে বচনের রুলস গুলো। আচ্ছা, এটা বলো আগে 25 নাম্বারটা।
Either P or Q. Either P or Q. The form of this proposition is the form of dash proposition. Hypothetical, Disjunctive. disjunctive, ডিসজাংটিভ disjunctive বা বৈকল্পিক বচন। P ভেল Q, আইদার P or Q মানে হচ্ছে P ভেল Q। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিসজাংটিভ প্রপোজিশন। হ্যাঁ, the portion of a proposition which cannot be considered as independent proposition is called dash proposition. Exclusive, exceptive, interrogative and singular. এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কেন এক্সক্লুসিভ? অনলি আছে, কি আছে এটা প্রশ্ন না না, করেছে অনলি টনলি এখানে কিছু নেই। ডিপেন্ডেন্ট প্রপোজিশন, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের ডিস্ট্রিবিউশনের টোটাল কটা রুলস আছে? দেয়ার আর হাউ মেনি জেনারেল রুলস ফর ডিস্ট্রিবিউশন অফ টার্মস, মানে বচনের বই, মানে সরি সরি সরি, পদের ব্যাপ্যতার টোটাল কটা রুলস আছে? পদের ব্যাপ্যতার 2 rules, 4টা মনে 3 হবে না? 3। 4টে না? 4টে মনে হয়। একটু দেখে নিতে হবে পদের ব্যাপ্যতার টোটাল কটা রুলস আছে। আমার তো আর মাথায় নেই, বই তো নিয়ে বসে নি যাতে। আচ্ছা, এই হ্যাঁ বলো। আচ্ছা, আমি বলছি কি, তোমরা একটু 22 থেকে, আমি বলছি 21 থেকে 24 অব্দি, ঠিক আছে? 21, 22, 23, 24 কালকে আমরা আলোচনা করব। তোমাদের আমি বলে রাখছি যে তোমরা একটুখানি বাক্য থেকে বচনের যে রূপান্তর গুলো আছে, জাস্ট জেনারেল রুলস গুলো একটুখানি দেখে রাখবে, আমি আলোচনা করবো 21, 22, 23, 24। ঠিক আছে? আচ্ছা চলো, ক্লিয়ার। আচ্ছা বলো, বাকিগুলো যেগুলো আলোচনা করলাম, যা ম্যাম আলোচনা, 12টা একটু বলে দিন না। 12, 12, 12। According to relation, proposition can be divided into two types, নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন, তাই তো? রিলেশনের দিক থেকে, অ্যাকর্ডিং টু রিলেশন, কে এটার উত্তর জাস্টিফাই করবে বলো? কোথায় ম্যাম? কোনটা? ওই যে 12 নাম্বারটা, অ্যাকর্ডিং টু রিলেশন প্রপোজিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু ড্যাশ টাইপস। ম্যাম এটা 2 টাইপসই হবে। হ্যাঁ, এই টু টু টাইপ টাইপ কি কি? টু অপূর্ণ অনুসারে টাইপ বলো। ম্যাম নিরপেক্ষ নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন। হ্যাঁ, উদ্দেশ্য নিরপেক্ষ বিশেষ মানে যেখানে কোনো শর্ত থাকবে না, সাপেক্ষের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে। condition থাকে, ওটা কন্ডিশন থাকে না কোনো নিরপেক্ষতে। নিরপেক্ষের ক্ষেত্রে উদ্দেশ্য কন্ডিশন থাকে না, সাপেক্ষের ক্ষেত্রে কন্ডিশন থাকে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, 22 থেকে তোমরা ওটা তোমাদের কাজ দিলাম হচ্ছে ওটা দেখে রেখে বাক্য থেকে হ্যাঁ বলো। ম্যাম 3 নাম্বারটা একবার আলোচনা করি। The proposition is logic is dash sentence, assertive sentence. যে কোনো বাক্যকে বচনে কনভার্ট করা যায় না, শুধুমাত্র বর্ণনা সূচক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সকেই বচনে কনভার্ট করা যায়। এই জন্য সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সই লজিকে প্রপোজিশন হিসেবে গণ্য হয়। ইন্টারোগেটিভ আদেশ সূচক বাক্য, এক্সক্লামেটরি বিস্ময় সূচক বাক্য বা ইম্পারেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, আদেশ সূচক বাক্য বা আদেশ মানে মানে বিস্ময় সূচক বাক্য, এগুলো কখনোই বচনে কনভার্ট করা যায় না। বাক্য অনেক রকম থাকতে পারে, এই সমস্ত বাক্যের মধ্যে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সকেই প্রপোজিশনে কনভার্ট করা যায় বা বচনে কনভার্ট করা যায়। বোঝা গেল? ক্লিয়ার? এটা দিতে পারে পরীক্ষায়। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, এটা মাথায় রাখবে। 21 থেকে 24 পর্যন্ত কোশ্চেন গুলো কি বলেছে, কি করতে হবে আমি এগুলো? আমি এটা কালকে তোমাদের আলোচনা করে দেবো। এটা এক্সেপটিভ, ঠিক আছে? একটু অন্য ধরনের প্রশ্ন দিয়েছে। অনলি ফিলোসফার্স অ্যাজ ওয়াইজ পার্সন, ঠিকই আছে। মানে কেবলমাত্র দার্শনিকেরাই জ্ঞানী ব্যক্তি হন, তার মানে সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, এটাও তাই হবে। অনলি প্রথমে থাকলে উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন করে। বাট এটা কি দিল? দিস প্রপোজিশন ইজ ড্যাশ প্রপোজিশন, এক্সক্লুসিভ, এক্সেপটিভ, ইন্টারোগেটিভ, সিঙ্গুলার, এটা তো হবে না। আমি এক্সেপটিভের মানেটা এখানে বুঝতে পারছি না, কারণ আমি আমার লজিকে যখন পড়েছি আমি এক্সেপটিভ বলে কিছু পড়িনি। একটু দেখে ম্যাম নিতে হবে। আমি এই অপশন গুলো মনে হচ্ছে নতুন দেখতে পাচ্ছি, মানে আমরাও করিনি। ম্যাম আর ম্যাম আচ্ছা, একটু কেবল দাঁড়াও, সুচন্দ্রাকে বলতে দাও, ও 11-12 পড়ায়, সুচন্দ্রাকে বলতে দাও। সুচন্দ্রা বলো। এটা এক্সক্লুসিভ হবে, কারণ কেবলমাত্র, একমাত্র ইত্যাদির সঙ্গে যদি কোনো মানে পজিটিভ হয় বাক্যটা, তাহলে সেটাকে বলে এক্সক্লুসিভ। আবার নেগেটিভ যদি কিছু যুক্ত থাকে, নয় যুক্ত থাকে, তাহলে সেটা এক্সেপটিভ হয়। ঠিক ও আছে, আচ্ছা, কেবলমাত্র এটা কিন্তু একমাত্র আমরা আমরা কিন্তু গ্রাজুয়েশনের লজিকে কখনো এইভাবে পড়িনি। হ্যাঁ ম্যাম, 11-12 আছে, যেমন বুঝিয়েছি, মানে বচনের নিয়মগুলো করার সময় এটা ওদেরকে বুঝিয়েছিলাম, জন্য মনে আছে আমার। তাহলে এই এটা যে এক্সক্লুসিভ হবে। আর এক্সক্লুসিভ হবে। এটা, আর আর তাহলে তাহলে এটা বলে দাও, এটা কি হবে তাহলে? 22 নাম্বারটা, অল মেটালস এক্সেপ্ট মার্কিউরি আর সলিড।
অল মেটাল এক্সেপ্ট, এটা হবে এটাকে যদি আমি ভাঙি, অল মেটাল এক্সেপ্ট মার্কিউরি আর সলিড, মানে মার্কিউরি ছাড়া সবগুলি সলিড, তাহলে কেউ মানে এটা যদি আমি ভাঙি তাহলে এটা হবে যেমন এটা এরকম ও পরিশ্রমী। ও বচন হবে তো। ও বচন না হবে তো। না, কখনোই না। এ অল বচনে হবে না। মেটাল এক্সেপ্ট মার্কিউরি আর সলিড, মার্কিউরি ছাড়া সকল মেটালসই হচ্ছে সলিড। ম্যাম বলি এটা, এই যেমন হ্যাঁ বলো বলো, সুচন্দ্রই বলো। ছাড়া কেউ সফল হয় না, এটাকে যদি ভাঙি তাহলে পরিশ্রম ব্যতীত কেউ সফল হয় না, এটা যদি ভাঙি তাহলে এটা কি হবে, যে কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল। আর এখানে কি বলেছে যে মার্কিউরি ছাড়া সমস্ত মেটালই হচ্ছে সলিড। হ্যাঁ, তাহলে মার্কিউরি তাহলে সলিড নয়, কেবলমাত্র মার্কিউরি সলিড নয় আর কি। যদি ভাঙি তাহলে এটা নয় যুক্ত হচ্ছে, সেই জন্য এক্সেপ্টিভ বলতে পারি। আবার এর সঙ্গে এক্সেপ্ট কথাটা আছে বলেও আমি এখানে এক্সেপশন, এটা এক্সেপ্টিভ প্রপোজিশন বলতে পারি। এটা আমি এটা 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 আমি একটু ইয়ে করছি, আমি কালকে এটা দেখি আমি তোমাদের বলবো, ঠিক আছে? কারণ এটা এটা পদ্ধতি আমার কাছে একটুখানি আলাদা। হ্যাঁ বলো। ম্যাম ম্যাম আমি এটা নিয়ে একটা নিয়ম বলছি। এটা নিয়ম আছে যে ব্যতীত, ছাড়া বা বাদে ইত্যাদি লক্ষণটি যদি বাক্যে থাকে, তাহলে ওই ব্যতিক্রমটা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে এ বচন হবে, আর অনির্দিষ্ট বোঝালে আই বচন। আর এই ব্যতীত, ছাড়া, বাদে লক্ষণটির সাথে যদি নয় কথা, নেগেশন কথাটি যুক্ত থাকে, তাহলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। এবার যে পরিশ্রমী ব্যতীত কেউ সফল হয় না মানে কি, সকল পরিশ্রমী ব্যক্তি পরিশ্রমী হয় ব্যক্তি হয় সফল, হ্যাঁ। পরিশ্রমী ব্যক্তি হয় সফল, পরিশ্রমী ব্যতীত কেউ সফল হয় না, মানে কেবলমাত্র পরিশ্রমীরাই সফল। তাহলে আমি এখানে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বাক্যটা এরকম হবে যে কেবলমাত্র পরিশ্রমীরাই সফল। তাহলে আমি যখন বচন এটা এটা এটাকে একটু আমি ছেড়ে রাখি, এটা আমারও কিছু বলার আছে, আমি কালকে এটা নিয়ে আলোচনা করি। এইটুকুই তো আছে। আমার মনে হয় এটা দুটো বচন হবে। আমি আমি সাধারণত দুটো বচনের সংমিশ্রণেই কাজ করেছি। হ্যাঁ আমি এরকম হ্যাঁ হ্যাঁ, এটা বইয়েও দুটো কাজ বচনের করিনি। সংমিশ্রণ হবে। ঠিক আছে, এটা দুটো বচনের সংমিশ্রণ আর হবে। এন ও ই এটা থামো লেখা থামো যাবে একটু, না, কি থামো হয়? একটু। যেহেতু আমি এটা কালকের জন্য রাখলাম তো, একটু দাঁড়াও। হ্যাঁ ম্যাম, একটিভ হলে সেটা দুটো বচনের কম্বিনেশন হয়, মানে কেবলমাত্র সঙ্গে নয় থাকলে সেটা এ আর ই বচনের কম্বিনেশন হয়। ঠিক, আচ্ছা, এটা এটা এইটুকু আমরা কালকের জন্য রাখি, ঠিক আছে? আমরা পরের চ্যাপ্টারে যাই। এটা এটা নিয়ে আমার কিছু বলার আছে, এই জন্য আমি তোমাদের এটাকে বাদ রাখছি, একটু বলার আছে, ঠিক আছে? কালকে আলোচনা করব। এইটুকু তো, দুটো প্রশ্ন তো মাত্র। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার চ্যাপ্টারে চলে আসি, ঠিক আছে? 3 নাম্বার চ্যাপ্টার আছে হচ্ছে আমার অপোজিশন অফ প্রপোজিশন, মনে আছে তো তোমাদের? বচনের হ্যাঁ। বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন। চলো শুরু করি, অপোজিশন অফ প্রপোজিশন। চলো, আমি তো ভুলে গেছি, ধরো অনেকদিন প্র্যাকটিসই করিনি। লজিক এমন একটা বিষয়, প্র্যাকটিস না করলে ভুলে যেতে হয়। বলো, প্রথমেই আলোচনা করে দিয়েছি, অপোজিশন অফ প্রপোজিশন ইজ আ কাইন্ড অফ ড্যাশ ইনফারেন্স। ইমিডিয়েট। ইমিডিয়েট ইমিডিয়েট। ইনফারেন্স, গুড। ইমিডিয়েট কেন হবে। কেন ইমিডিয়েট ইনফারেন্স? একটা মাত্র হেতুবাক্য থেকে একমাত্র সিদ্ধান্ত। আশ্রয় থেকে সিদ্ধান্ত একদম, নিতে হয়। একটা একটা মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। অপোজিশন অফ প্রপোজিশন ইজ আ কাইন্ড অফ ইমিডিয়েট ইনফারেন্স। 2 নাম্বার, দেয়ার আর ড্যাশ কন্ডিশনস অফ অপোজিশন অফ প্রপোজিশন। ফোর না, বিপরীত বিরোধিতার অধীন দাঁড়াও। অসম। অপোজিশন অফ প্রপোজিশনে ম্যাম কটা চারটে হবে, condition থাকে? চারটাই তো। দুটো, দুটো। চারটে তো ম্যাম। চারটে ম্যাম। মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। দুটো অ্যারিস্টটলের মতে। সবাই বলতে শুরু করছো তো, সমস্যা। আচ্ছা, চারটে শর্ত কি কি থাকে? দুটো শর্ত থাকে, দুটো। বিপরীত বিরোধী দেয়ার আর টু কন্ডিশনস, দেয়ার আর টু কন্ডিশনস অফ অপোজিশন অফ প্রপোজিশন। বচনের বিরোধিতায়, বিরোধিতার ক্ষেত্রে প্রথমে দুটো শর্ত থাকে, কন্ডিশন থাকে। সেই দুটো কন্ডিশন কি? টু প্রপোজিশনস হ্যাভ দ্য সেম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। বলছে দুটো প্রপোজিশনের সাবজেক্ট এবং প্রেডিকেট সবসময় সেম হবে। টু প্রপোজিশনস মাস্ট ডিফার আইদার ইন কোয়ালিটি অর কোয়ান্টিটি অর ইন বোথ। অর্থাৎ এই দুটো প্রপোজিশনের মধ্যে আইদার গুণগত পার্থক্য থাকবে অর পরিমাণগত পার্থক্য থাকবে, না হলে গুণগত এবং পরিমাণগত উভয়ই পার্থক্য থাকবে। দেয়ার আর টু কন্ডিশনস। হ্যাঁ, ফ্রম দ্য ভিউ পয়েন্ট, কেউ মাইক্রোফোন অন করবে না, নিজেরা কথা বলবে না, আমাকে বলতে দাও। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ট্র্যাডিশনাল লজিক, আমাদের ট্র্যাডিশনাল আদি লজিকে opposition of proposition may be defined as the relation between two categorical proposition which have the same subject and predicate but differing in quality or quantity or in both. অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল লজিকে এমন দুটো বচনের মধ্যে বচনের বিরোধিতার সম্পর্ক থাকে, যে দুটো বচনের সম্পর্ক, যে দুটো বচনের সাবজেক্ট এবং প্রেডিকেট সেম হয়, বাট সেই দুটো বচন
আইদার গুণগত দিক থেকে তাদের মধ্যে পার্থক্য থাকে, অর পরিমাণগত দিক থেকে তাদের মধ্যে পার্থক্য থাকে, না হলে গুণগত এবং পরিমাণগত বোধ দিক থেকে তাদের মধ্যে পার্থক্য থাকে। দেয়ার আর টু কন্ডিশনস অফ দ্য অপোজিশন অফ প্রপোজিশন। সেই দুটো বচনের মধ্যেই তুমি বিরোধিতার সম্পর্ক তৈরি করতে পারো, যে দুটো বচনের উদ্দেশ্য এবং বিধেয় সেম হবে, বাট তারা কিন্তু গুণগত পরিমাণগত না হলে গুণগত এবং পরিমাণগত বোধ তাদের মধ্যে ডিফারেন্স থাকবে, তারা ডিফার করবে। So there are two conditions of opposition of proposition. দুটো শর্তের উপর নির্ভর করে কোনো দুটো বচনের মধ্যে তুমি বিরোধিতার সম্পর্ক তৈরি করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। অপোজিশন, তারপরের প্রশ্ন। Opposition of proposition can be of dash types 2, 3, 4, 5. এটা 4 টাইপ। Four types. বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। Opposition of proposition can be 4 types. বলো। If there is only qualitative difference between two universal proposition having the both subject and predicate. আচ্ছা, তোমাকে যদি কখনো ইন্টারভিউ করে জিজ্ঞাসা করে বলো তো বচনের বিরোধিতা কাকে বলে, তোমাকে কিন্তু এটা দুটো শর্ত ওখানে উল্লেখ করে দিতে হবে। এমন দুটো বচনের মধ্যে বচনের বিরোধিতার সম্পর্ক তৈরি করতে হবে যে দুটো বচনের সাবজেক্ট এবং প্রেডিকেট একই, কিন্তু তাদের গুণগত পরিমাণগত বা গুণগত পরিমাণগত দিক থেকে তারা আলাদা, এটা বলে দিতে হবে। তাহলে কোন দুটো ইউনিভার্সাল প্রপোজিশনের ক্ষেত্রে, ঠিক আছে, তোমার বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সেম আর তাদের কোয়ালিটির দিক থেকে ডিফারেন্সেস আছে, তাদের তাদের এ এবং ই। প্রপোজিশন আর বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা, কন্ট্রারি 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 বা বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটো বচনের এ এবং ই প্রপোজিশনের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো কোয়ালিটেটিভ ডিফারেন্স থাকে, গুণগত পার্থক্য থাকে, তাদের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকে না, গুণগত পার্থক্য থাকে। If there is only qualitative difference between two particular proposition having the same subject and predicate, then the name of this opposition is সাব কন্ট্রারি কন্ট্রারি বা অধীন বিপরীত বিরোধিতা। এ আই ও এবং ই প্রপোজিশনের মধ্যে বিপরীত বিরোধিতা থাকে, আই এবং ও প্রপোজিশনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক থাকে। এ প্রপোজিশন এবং ই প্রপোজিশন দুটো ইউনিভার্সাল প্রপোজিশন। যদি তোমাকে তাহলে এটা বলে দেয় কোন দুটো সার্বিক বচনের ক্ষেত্রে তোমার কোয়ালিটেটিভ ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে তোমার এ এবং ই কন্ট্রারি অপোজিশন হবে। আর যেটা সেকেন্ড প্রশ্ন, ইফ দেয়ার ইজ অনলি কোয়ালিটেটিভ ডিফারেন্স বিটুইন টু পার্টিকুলার প্রপোজিশন, দুটো বিশেষ বচনের মধ্যে হ্যাঁ কোয়ালিটেটিভ ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে সাব কন্ট্রারি অপোজিশন বা অধীন বিপরীত বিরোধিতা। দেয়ার ইজ অনলি ড্যাশ ডিফারেন্স। এটা অসম বিরোধিতা হবে তো, আই আর ও, সরি, এ আর আই আর ও আর ই মধ্যে। কবে বললাম আমি? হ্যাঁ ওখানে পার্টিকুলার বলা আছে না, উল্টো পার্টিকুলার পাল্টা কি কথা বলছো? If there is only qualitative difference between two particular proposition, two particular proposition মানে হচ্ছে আই প্রপোজিশন আর ও প্রপোজিশন। কোথা থেকে এখানে হচ্ছে তোমার অসম বিরোধিতা আসছে? অসম বিরোধিতা কখনো দুটো পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে হয় না। দুটো পার্টিকুলার প্রপোজিশন, দুটো ইউনিভার্সাল প্রপোজিশনের মধ্যে এ আর ই শুধুমাত্র বিপরীত বিরোধিতা হয়। দুটো পার্টিকুলার প্রপোজিশনের ক্ষেত্রে অধীন বিপরীত বিরোধিতা হয়। আর অসম বিরোধিতা কখনো দুটো পার্টিকুলার প্রপোজিশনের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক থাকে না। অসম বিরোধিতার ক্ষেত্রে এ এবং আই, ই এবং ও, এটা অসম বিরোধিতার সম্পর্ক হয়। বোঝা গেল? দেয়ার ইজ ওনলি, আমার বুঝতে ভুল হয়েছে। এখন বুঝতে ঠিক হয়েছে মনি? বুঝতে পেরেছো? ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ। 6 নাম্বার, দেয়ার ইজ ওনলি ড্যাশ ডিফারেন্স বিটুইন টু প্রপোজিশনস অফ সাবঅল্টার্ন অপোজিশন। সাবঅল্টার্ন অপোজিশনের ক্ষেত্রে, হ্যাঁ প্রশ্নটা অন্যরকম করেছে। সাবঅল্টার্ন অপোজিশনের যে দুটো প্রপোজিশন তার মধ্যে কি দিক থেকে ডিফারেন্স থাকে? কোয়ালিটি, কোয়ান্টিটি, বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড লজিক্যাল। লজিক্যাল বাদ দাও, কোয়ালিটি। অসম বিরোধিতা বলেছে, হ্যাঁ অসম বিরোধিতার ক্ষেত্রে both quality and পরিমাণের quantity, দিক থেকে both পার্থক্য quality, থাকে। both quality and Quantity হবে, শুধুমাত্র কোয়ালিটি কোয়ান্টিটির অ্যান্ড দিক থেকে। কোয়ান্টিটি। গুণগত both quality and quantity, ma'am. কোনোদিনই পরিমাণের হবে না। দিক থেকে থাকবে। অসম পরিমাণ বিরোধিতার শুধু। ক্ষেত্রে, অসম বিরোধিতার ক্ষেত্রে আমাকে এটা বলো তো আগে, অসম বিরোধিতার কোন কোন বচনের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক আছে? A এ আর I, আর E আর আই, O. ই আর ও। এবার আমি সাব্বিরকে জিজ্ঞাসা করছি, এ আর হ্যাঁ আই ম্যাম, প্রপোজিশনের মধ্যে কোয়ালিটি আর কোয়ান্টিটি বোধ দিক থেকে পার্থক্য থাকে? quantitative difference is there. হ্যাঁ, এবার বলো
তাহলে দেয়ার ইজ অনলি ড্যাশ ডিফারেন্স বিটুইন টু প্রপোজিশনস অফ সাবঅল্টার্ন অপোজিশন, কোয়ান্টিটি। কোয়ান্টিটি। একটা হচ্ছে সকল আর একটা হচ্ছে কোনো কোনো, বাট দুটোই সদর্থক বচন। ই আর ও একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন। সামান্য বিশেষের পার্থক্য কোয়ান্টিটির দিক থেকে পার্থক্য, আর দুটোই নঅর্থক বচন। তাদের মধ্যে গুণগত পার্থক্য নেই। সাবঅল্টার্ন রিলেশনশিপের যে দুটো প্রপোজিশন থাকে তাদের মধ্যে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ডিফারেন্স থাকে, কোয়ালিটেটিভ ডিফারেন্স থাকে না। 7 নাম্বার, if there is both qualitative and quantitative difference between two propositions having the same subject and predicate, then the name of the opposition is কন্ট্রাডিক্টরি। বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেই একমাত্র দুটো প্রপোজিশনের মধ্যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোধ দিক থেকে পার্থক্য থাকে। এ এবং ও, ই এবং আই, তুমি এ আর ওর মধ্যে দেখো কোয়ালিটিরও পার্থক্য আছে, কোয়ান্টিটিরও পার্থক্য আছে। ই আর আই এর মধ্যে দেখো কোয়ালিটিরও পার্থক্য আছে, কোয়ান্টিটিরও পার্থক্য আছে। একমাত্র কন্ট্রাডিক্টরি তোমার অপোজিশনের ক্ষেত্রে বা বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণগত এবং পরিমাণগত উভয় দিক থেকে কিন্তু তোমার পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল উল্লেখ করলাম যে বচনের বিরোধিতা 4 প্রকার: বিপরীত, অধীন বিপরীত, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা দুটো ইউনিভার্সাল প্রপোজিশনের ক্ষেত্রে হয় যাদের মধ্যে কোয়ালিটেটিভ দিক থেকে ডিফারেন্সেস থাকে না, কোয়ান্টিটেটিভ দিক থেকে ডিফারেন্সেস থাকে। হ্যাঁ, আপনি প্রথমে বলছেন, ঠিক বলছেন, হ্যাঁ কোয়ালিটেটিভ। হ্যাঁ হ্যাঁ। আবার তারপরে হচ্ছে দুটো পার্টিকুলার প্রপোজিশন কোয়ালিটেটিভ দিক থেকে তাদের মধ্যে ডিফারেন্সেস থাকে, সেটা হচ্ছে সাব কন্ট্রারি বা বিপরীত বিরোধী, অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা সবসময় দুটো বিশেষ বচনের ক্ষেত্রে হয়। সাবঅল্টার্ন রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কোয়ান্টিটেটিভ ডিফারেন্সেস হয়। এ আর আই, ই আর ও, এদের মধ্যে কোয়ান্টিটেটিভ ডিফারেন্স থাকে, পরিমাণগত দিক থেকে পার্থক্য থাকে। এবং বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটো বচনের মধ্যে গুণগত এবং পরিমাণগত বোধ পার্থক্য কিন্তু তোমার এই কন্ট্রাডিক্টরি রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু থাকে। আর এবার বলো, সাম লজিশিয়ানস ডু নট কনসিডার ড্যাশ অপোজিশন অ্যাজ রিয়েল অপোজিশন অফ প্রপোজিশন। বিরুদ্ধ এটা হবে বিরোধিতা হবে। বিরোধিতা। না না, ও এটা লজিশিয়ান সাবঅল্টার্নকে, অসম বিরোধিতাকে রিয়েল সাবঅল্টার্ন। অপোজিশন বলে মনে করেন না। অসম বিরোধিতাকে, এখানে এটা নোট ডাউন করে রাখো, এখন আর বোঝানোর মতো অত সময় নেই। সাম লজিশিয়ানস ডু নট কনসিডার সাবঅল্টার্ন অপোজিশন অ্যাজ রিয়েল অপোজিশন অফ প্রপোজিশন। তারা অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে অনেকে মনে করেন না, অসম বিরোধিতা থেকে তারা বাদ দেয়। ঠিক আছে, কত না বুঝতে 8 নাম্বারটা, 8 নাম্বার, some logicians do not consider subaltern opposition as real opposition. 9 number, the name of the opposition between A and E proposition is dash opposition. কন্ট্রারি। আচ্ছা, 9 নাম্বার হলো contrary। 10 নাম্বার, subaltern opposition prevails between dash propositions. A and I. হ্যাঁ, A and I, A. হ্যাঁ। 11 নাম্বার, in case of subaltern opposition, if the universal proposition is true, then the particular proposition is True. ম্যাম হ্যাঁ বলো ম্যাম পাপিয়া। দশেরটা এ আর আই কেন বললেন? সাব অল্টার কি ই আর ও এর মধ্যে হয় না? না, ও হ্যাঁ। এখানে দুটো অপশনই আছে, দাঁড়া, এ অ্যান্ড ই, আই অ্যান্ড ও, এ অ্যান্ড আই, ই অ্যান্ড ও। এখানে অপশন ভুল আছে, এখানে অপশন ভুল আছে, দুটোই হয়। বোধ থাকা উচিত ছিল, ঠিক ধরেছো পাপিয়া, এটা বোধ থাকা উচিত ছিল, দুটোই হবে। এ অ্যান্ড আই, ই অ্যান্ড ও, এখানে অপশন ভুল আছে, এখানে বোধ হবে। ঠিক। 11 নাম্বার, in case of subaltern opposition, if the universal proposition is true, then the particular proposition is True হবে ম্যাম। ট্রু হবে। হ্যাঁ, সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ অবশ্যই সত্য হবে, ট্রু হবে। আর বিশেষ মিথ্যা হলে সামান্য মিথ্যা হবে। বিশেষ মিথ্যা হলে সামান্য মিথ্যা হবে, উল্টোটা। 12 নম্বর, the name of the opposition between A and O proposition is dash opposition. Contradictory. 13 number, in case of subaltern opposition, in case of the subaltern opposition, if the particular proposition is true, then the universal proposition is ডাউট আনসার্টেন হবে, আনসার্টেন হবে, সংশয়াত্মক হবে। এটা এই যে 4টা পড়ে চলে যাবে, এই 4টা খাতার মধ্যে লিখে নেবে, মুখস্থ করে হয়ে যাবে। এই যে এইটা 4টা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ, ভুল হবে তাড়াতাড়ি না। হয়ে যাবে, এত ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটার মানে কি? ক্যাপিটাল গুলো আমরা ধরবো, এটা ক্যাপিটাল গুলো ধরবো,
এ বচন যদি সত্য হয় মানে ক্যাপিটাল ট্রু যদি হয়, তাহলে ই বচন ফলস হবে, আই বচন ট্রু হবে, ও বচন ফলস হবে। মনে করো আই বচন যদি কেউ বলে ফলস, মানে ক্যাপিটাল ফলসটা ধরবো, আই বচন যদি ফলস হয় তাহলে এ বচন ফলস হবে, ই বচন ট্রু হবে, ও বচন ট্রু হবে। বুঝলে? এটা 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 মুখস্থ করে চলে যাবে। আমি তো এটা মুখস্থ করে যেতাম ছোটবেলায়, তখন বুঝতাম না। 11-12-এও তাই করেছি, ট্রু 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 ট্রু, ফলস 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 ফলস, এফটি এফটি, ডিডি ডিডি, আমি এইভাবে করে হ্যাঁ যেতাম। এটা এটা পাশে লিখে নেবে, তাহলে কোনোটাই ভুল হবে না। এই বচন সত্য হলে ওটা কি হয়, আর ওটা সত্য আমি হলে এখন এটা কি এটাই হয়। মাথায় রাখি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি এইভাবেই মাথায় রাখতাম, আমার তখন এত মাথা কাজ করতো না। ঠিক আছে, এইভাবেই মাথায় রাখতাম বিষয়গুলো। এটা সোজাও হয়, হ্যাঁ, সোজা হয়। ঠিক আছে। ভাবতে এই যে লাগে না। এখানে যেমন বলছে যে ইন কেস অফ সাবঅল্টার্ন অপোজিশন ইফ দ্য পার্টিকুলার প্রপোজিশন ইজ ফলস দেন দ্য ইউনিভার্সাল প্রপোজিশন ইজ। সাবঅল্টার্নের প্রপোজিশনের পার্টিকুলার প্রপোজিশনে যদি ফলস হয়ে যায় তাহলে তো ইউনিভার্সাল প্রপোজিশন ফলসই হবে। তো ফলস হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোনোদিনই ট্রু হতে পারবে না। উম, In case of subaltern opposition, if the universal proposition is false, then the particular proposition is uncertain. আনসার। এখন ধরো এগুলো না দেখে বলতে পারছি না, তোমাদের অসুবিধা হবে ধরো করতে, ওই চারটা পাশে লিখে নাও, তৈরি করে নাও, এগুলোর উত্তর করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। তাহলে ইন কেস অফ সাবঅল্টার্ন অপোজিশন ইফ দ্য ইউনিভার্সাল প্রপোজিশন ইজ ফলস দেন দ্য পার্টিকুলার প্রপোজিশন ইজ আনসার্টেন। হ্যাঁ, মানে ইউনিভার্সাল ফলসের দ্বারা পার্টিকুলার কখনো ফলস বলে প্রমাণিত হয় না। ইন কেস অফ কন্ট্রারি অপোজিশন, ওই চারটা তোমরা দেখে দেখে বলো। ইন কেস অফ কন্ট্রারি অপোজিশন ইফ ওয়ান প্রপোজিশন ইজ ফলস দেন দ্য আদার প্রপোজিশন উইল বি আনসার্টেন। আনসার। একটা আনসার্টেন। যদি একটা যদি ফলস হয় আর একটা আনসার্টেন হবে। ঠিক কথা। ইন কেস অফ কন্ট্রারি অপোজিশন ইফ আ প্রপোজিশন ইজ ট্রু দেন দ্য আদার প্রপোজিশন উইল বি ফলস। 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 ইন কেস অফ কন্ট্রাডিক্টরি অপোজিশন, এটা খুব আসে, ইফ দ্য কেস অফ কন্ট্রাডিক্টরি অপোজিশন ইফ আ প্রপোজিশন ইজ ট্রু দেন দ্য আদার প্রপোজিশন উইল অলওয়েজ বি ফলস। ফলস। তাই ফলস। হ্যাঁ, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটা বচন যদি সত্য হয় আর একটা বচন সবসময় মিথ্যা হবে। ইন কেস অফ কন্ট্রাডিক্টরি অপোজিশন ইফ আ প্রপোজিশন ইজ ফলস দেন দ্য আদার প্রপোজিশন উইল বি ট্রু ট্রু। ট্রু। সবসময় তাই, একটা ফলস হলে একটা ট্রু, একটা ট্রু হলে আর একটা ফলস। ইন কেস অফ সবচেয়ে সাবকন্ট্রারি অপোজিশন ইফ আ প্রপোজিশন ইজ ট্রু, সাবকন্ট্রারি অপোজিশন মানে হচ্ছে আই আর ও এর মধ্যে হচ্ছে। ইন কেস অফ সাবকন্ট্রারি অপোজিশন ইফ আ প্রপোজিশন ইজ ট্রু দেন দ্য আদার প্রপোজিশন উইল বি আনসার্টেন। সাবকন্ট্রারি ও আর আই না। সাবকন্ট্রারি ক্ষেত্রে, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে। হ্যাঁ ট্রু ও আর বলে, আই। ট্রু বলেছে তুমি? ইফ ইফ আ প্রপোজিশন ইজ ট্রু, একটা প্রপোজিশন যদি ট্রু হয় তাহলে আরেকটা কি হবে? আনসার্টেন হবে। আনসার্টেন হবে। আনসার্টেন হবে। আনসার্টেন হবে। এটা এগুলো এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এগুলো আর আলোচনা করার তো সময় নেই। 21 নাম্বার, ইন কেস অফ কন্ট্রাডিক্টরি অপোজিশন, হ্যাঁ, ইফ আ প্রপোজিশন ইজ ফলস দেন দ্য আদার প্রপোজিশন উইল বি ট্রু। কন্ট্রাডিক্টরিতেই সবসময় এটা একটা সত্য হলে আর একটা মিথ্যা, আর একটা মিথ্যা হলে আর একটা সত্য হয়। বলো তো, এটা প্রশ্নের উত্তর 22 নাম্বারটা। ই টু কন্ট্রারি টু কন্ট্রারি প্রপোজিশনস ক্যান নট বি ড্যাশ অ্যাট দ্য সেম টাইম। ট্রু ট্রু ম্যাম, একসঙ্গে সত্য হতে পারে না। একদম। দুটো বিপরীত বিরোধিতার দুটো বচন কখনো একসাথে সত্য হতে পারে না, আর অধীন বিপরীত বিরোধিতার দুটো বচন একসাথে কখনো মিথ্যা হতে মিথ্যা। পারে। মিথ্যা হতে পারে না। টু কন্ট্রারি প্রপোজিশনস ক্যান নট বি ট্রু অ্যাট দ্য সেম টাইম। দ্য কন্ট্রারি প্রপোজিশন অফ ই প্রপোজিশন ইজ, ই বচনের বিপরীত বিরোধিতার আর একটা বচন কি? দ্য কন্ট্রারি প্রপোজিশন অফ ই প্রপোজিশন ইজ এ প্রপোজিশন। এ প্রপোজিশন, এ আর ই প্রপোজিশনের মধ্যেই তো কন্ট্রারি অপোজিশন বা বিপরীত বিরোধিতার সম্পর্ক থাকে। The diagonal of the opposition of proposition indicates dash opposition. Contrary, subcontrary, subaltern আর contradictory. Diagonal, কন্ট্রাডিক্টরি হবে ম্যাম। কারণ কোন diagonal হ্যাঁ কোনের দিক থেকে আর কি। কোণের দিক থেকে। হ্যাঁ আমাদের যে ইয়েটা আছে সার্কেলটার কোন কোনগুলো দিয়ে আমরা তো বিরুদ্ধ বিরুদ্ধে থেকে ইয়ে করি না, হুম। ইন্ডিকেট করি। এ আর ও আর হচ্ছে ERI, এই ERI, হ্যাঁ হ্যাঁ the এটা হবে diagonal, এটা contradictory হবে। Two contradictory propositions cannot be dash at the same time. টু কন্ট্রাডিক্টরি দুটো প্রপোজিশন দুটো ক্যানট বি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্কে দুটো বচন একসাথে ড্যাশ হতে পারে না। দুটোই তো। সত্যি হয় না। একসাথে সত্য হতে পারে না। না, মিথ্যাও তো সত্য। হতে পারে না।
মিথ্যা ম্যাম হবে কন্ট্রাডিক্টরি একসাথে সত্যও হয় না, একসাথে মিথ্যাও তো হয় না। সার্টেন হতে পারবে না, সার্টেন হবে নাকি ম্যাম? না, নিশ্চিত হতে পারবে সার্টেন হবে না, সার্টেন হবে না। হ্যাঁ বলো। আনসার্টেন। আনসার্টেন ক্যান নট বি একসাথে আছে, সংশয়াত্মক হয় না কখনো, তুমি দেখেছো কখনো? সংশয়াত্মক হয় সার্টেন না। হয় কিন্তু ম্যাম, আমার মনে সার্টেন হচ্ছে, আমার কি মনে হচ্ছে বলো তো, এই প্রশ্নটা ভুল আছে। একসাথে সত্যও হয় না, একসাথে মিথ্যাও হয় না, ঠিক আছে? মানে নিশ্চিত হতে পারবে না ম্যাম, সার্টেনটাই তো হবে। না, উম, সার্টেন একসাথে একসাথে নিশ্চিত নিশ্চিত হতে পারে না বলছো? হ্যাঁ। টু কন্ট্রাডিক্টরি প্রপোজিশনস ক্যান নট বি সার্টেন অ্যাট দ্য সেম টাইম। হতেও পারে, একসাথে নিশ্চিত হতে পারে না, কিন্তু নিশ্চিত শব্দটা এখানে আসে না। মানে এটার ক্ষেত্রে এগুলো আসে না নিশ্চিত বলে কোনো কথা। হ্যালো ম্যাম, ট্রু ফলস বলছি হতে পারে। ক্যান নট বি ট্রু এট দ্য সেম টাইম, কিন্তু ফলস হতে পারে, এটা হয়, ওটা ওই শখটার মধ্যে আপনি মেলাতে পারবেন ওটাকে। না, এই কন্ট্রাডিক্টরি কোনোদিন একসাথে সত্যও হয় না, একসাথে মিথ্যাও হয় না। একদমই তাই। কন্ট্রারির ক্ষেত্রে একসাথে সত্য হতে পারে না, সাব কন্ট্রারির ক্ষেত্রে একসাথে মিথ্যা হতে পারে না, কন্ট্রাডিক্টরির ক্ষেত্রে সত্য একসাথে হয় না, মিথ্যাও একসাথে হয় না কন্ট্রাডিক্টরির ক্ষেত্রে। এটা 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 কন্ট্রাডিক্টরি। এটা এটা ভুল আছে, আই থিঙ্ক ভুল আছে। ঠিক আছে, তো কনসেপ্ট তো তোমাদের ক্লিয়ার আছে, অসুবিধা নেই। আচ্ছা, এর পরের পরের পোর্শনটাই যাই। আমি আজকে একটা জায়গা কমপ্লিট করে রাখছি, কালকে আর একটা জায়গা কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে অনেকটা অংশ। দেখবে এর মধ্যে কমন পেয়ে যাবে তোমরা। এটাতে নেই, কনভার্সনে নেই। কনভার্সন অবভার্সনে কি বা দেবে? কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন আর হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন, এগুলো সবই হচ্ছে কিন্তু আমাদের ইয়ে, এগুলো সবই হচ্ছে তোমার ইমিডিয়েট ইনফারেন্স, ইমিডিয়েট অমাধ্যম অনুমান। ইনফারেন্স। হ্যাঁ, এগুলো সবই অমাধ্যম অনুমান। ক্যাটেগরিক্যাল সিলোজিজম করবে আজকে? পড়িয়ে দেবো ক্যাটেগরিক্যাল সিলোজিজম? পারবে তোমরা? করিয়ে করিয়ে দিচ্ছি দিন। আর একটা চ্যাপ্টার, আর করার একটা মতো চ্যাপ্টার করিয়ে দিচ্ছি, কালকে আর একটা ম্যাম চ্যাপ্টার। করিয়ে দিন। হ্যাঁ, করিয়ে দিচ্ছি। বলো, syllogism is a kind of dash inference, immediate, মিডিয়েট। mediate, মিডিয়েট। মিডিয়েট। all time। দুটো আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত প্রতিপাদিত হয়, একটা আশ্রয় বাক্য থেকে কোনোদিন হয় না। ইমিডিয়েটের ক্ষেত্রে একটা থেকে হয়, আর সিলোজিজমের ক্ষেত্রে বা ন্যায়ের ক্ষেত্রে সবসময় ন্যায়ের নিয়মই হচ্ছে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে প্রতিপাদিত হয়। সো সিলোজিজম ইজ আ কাইন্ড অফ ইমিডিয়েট ইনফারেন্স বা মাধ্যম অনুমান। সবসময় মাধ্যমই হয়, অমাধ্যম হয় না। In syllogism, the conclusion dash follows from the combination of the two premise, necessarily, probably, প্রসক্তি empirically, rationally. সম্বন্ধ। নেসেসারিলি হবে। Necessarily, necessarily, in syllogism, the conclusion necessarily follows from the combination of the two premises. 3 number, in each syllogism, we find the presence of dash proposition. টু প্রপোজিশন। থ্রি টু ম্যাম, থ্রি। প্রপোজিশন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ভুল, এটা একটা থ্রি বড় থ্রি ভুল। সিদ্ধান্তটাও তো আছে, হ্যাঁ। হ্যাঁ, সিদ্ধান্তটাও একটা প্রপোজিশন। আশ্রয় বাক্য দুটোও যেমন একটা একটা করে প্রপোজিশন, সিদ্ধান্ত আর একটা প্রপোজিশন। প্রত্যেকটা সিলোজিজমের ক্ষেত্রে বা ন্যায়ের ক্ষেত্রে, নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে, উই ফাইন্ড দ্য প্রেজেন্স অফ থ্রি প্রপোজিশনস। থ্রি প্রপোজিশন, এই থ্রি প্রপোজিশনস এর মধ্যে দুটো প্রপোজিশনস হচ্ছে তোমার প্রেমিস বা আশ্রয় বাক্য, আর একটা প্রপোজিশন হচ্ছে তোমার সিদ্ধান্ত। তাহলে প্রত্যেকটা এখানে আশ্রয় সিলোজিজমের, বাক্য বলা থাকলে তাহলে টু। হ্যাঁ আশ্রয় বাক্য বলা থাকলে টু হতো, কিন্তু এখানে আশ্রয় বাক্য বলে না, এখানে প্রপোজিশন বলে। আর সাব্বির যেমন ভুলটা করলে, এরকম ভুল অনেকে করে দিয়ে চলে আসবে, কারণ ওরা ভেবে নেবে হচ্ছে আশ্রয় বাক্যটাই হচ্ছে প্রপোজিশন, সিদ্ধান্ত নয়। বাট এটা তিনটেই হচ্ছে প্রপোজিশন। উই ফাইন্ড দ্য প্রেজেন্স অফ থ্রি প্রপোজিশনস। বলো, ইন ইচ সিলোজিজম হ্যাজ ড্যাশ থ্রি টার্মস। থ্রি থ্রি টার্মস। থ্রি টার্ম। থ্রি টার্মস। থ্রি টার্মস। পক্ষ সাধ্য। কি? সাধ্য হেতু। পক্ষ, সাধ্য এবং হেতু, তিনটে টার্ম থাকে। সিলোজিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু ড্যাশ টাইপস 2, 3, 4, 5। কত হবে, কি হবে? টু টাইপস, সাপেক্ষ নিরপেক্ষ। ম্যাম হ্যাঁ, হ্যাঁ, টু টু টাইপস টাইপসই হবে। হবে, টু টাইপসই হবে। টু সাপেক্ষ টাইপস। ন্যায় এবং নিরপেক্ষ ন্যায়। সিলোজিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। এই আই ও একটা বচন, ওটা ওটা বচন সিলোজিজম আর তো, নন এটা যুক্তি ক্যাটাগরিক্যাল। বলছে, এখানে কোনো বচনের প্রসঙ্গই নেই। সিলোজিজম মানে যুক্তি, বচন ম্যাম না। ক্যাটাগরিক্যাল সিলোজিজম আর নন ক্যাটাগরিক্যাল সিলোজিজম। হ্যাঁ হ্যাঁ, নিরপেক্ষ ন্যায় এবং সাপেক্ষ ন্যায়। সিলোজিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। বিকল্প নেয়, ওগুলো কিসের মধ্যে পড়ছে? বিকল্প এনথিমিমের মধ্যে পড়ছে, ওগুলো বাদ দাও, এনথিমিমের পড়তে পড়ছে ওটা। ঠিক আছে, এটা সিলোজিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস।
ক্যাটেগরিক্যাল সিলোজিজম, নন ক্যাটেগরিক্যাল সিলোজিজম। বলো এবার, এবার এটা বলো, ইন কেস অফ আনমিক্সড সিলোজিজম ড্যাশ প্রপোজিশনস আর ক্যাটেগরিক্যাল প্রপোজিশনস। ওয়ান হবে ম্যাম, ওয়ান। ওয়ান। ওয়ান ওয়ান। আনমিক্সড বলেছে তো, হ্যাঁ আন আনমিক্সড মিক্সড ওয়ান। বলেছে, মিক্সড তো বলেনি। আনমিক্সড হবে না ম্যাম, আনমিক্সড আনমিক্সড সিলোজিজমে তিনটে প্রপোজিশনই ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে। ভুল আছে তো। অমিশ্রতে, হ্যাঁ। অমিশ্রতে কি থাকে? অন্য কোনো প্রপোজিশনের মিশ্রণ তো এর মধ্যে নেই, তাহলে হুম অমিশ্রণে তিনটেই হচ্ছে তোমার ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে। হুম হুম ভুল বললে কেন সুচন্দ্রা? আনমিক্সড মানে অমিশ্র। হ্যাঁ, হুম যেটায় অন্য কোনো বচনের মিশ্রণ তার মধ্যে নেই, তার মধ্যে কোনো প্রাকল্পিক বচন নেই, কোনো বৈকল্পিক বচন নেই, অমিশ্র নেয় হচ্ছে তিনটেই ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে। বুঝতে ভুল হয়েছিল। হ্যাঁ, ইন কেস অফ আনমিক্সড সিলোজিজম থ্রি প্রপোজিশনস আর ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। মিশ্র মানে হচ্ছে অন্য বচনগুলোর সাথে ওগুলো মিশ্রণ হয়ে আছে, ঠিক আছে, কিন্তু অমিশ্র ন্যায়ে তিনটেই ক্যাটেগরিক্যাল প্রপোজিশন থাকে। বলো এবার, in each syllogism the three terms are seen to be used once, twice, thrice and four times. টুয়াইস। টুয়াইস 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 হবে। প্রত্যেকটা টুয়াইস। টার্ম পক্ষ শব্দ হেতু দুবার করে ব্যবহৃত হয়। হ্যাঁ, ইয়েতে নিরপেক্ষ ন্যায় প্রত্যেকটা টার্ম দুবার করে ব্যবহৃত হয়, পক্ষ দুবার, শব্দ দুবার, হেতু দুবার। 8 নাম্বার, in syllogism the predicate of the conclusion is called dash term. কনক্লুশনের প্রেডিকেট সবসময় কি পদ হয়? মেজর। অলওয়েজ মেজর টার্ম, মেজর হবে। অলওয়েজ মেজর টার্ম সাধ্য পদ হয়, অলওয়েজ। সিদ্ধান্তের বিধেয় সবসময় সাধ্য পদ হয়, আর সিদ্ধান্তের উদ্দেশ্য সবসময় পক্ষপদ হয়, মাথায় হ্যাঁ। রাখবে, ঠিক আছে? এরপর আমি তোমাদের কপির ওপরে ক্লাস করাবো যদি তোমরা করতে চাও, পরে পরীক্ষা হয়ে যাক। আবারও বলছি, কোনো একটা নিরপেক্ষ যুক্তিতে ক্যাটেগরিক্যাল, মাইক্রোফোন মিউট করো তো সবাই। কোনো একটা নিরপেক্ষ যুক্তিতে সিদ্ধান্ত যেটা থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ সবসময় পক্ষপদ হয়, আর সিদ্ধান্তের বিধেয় পদ সবসময় সাধ্য পদ হয়, অলওয়েজ। এটা কখনো কোনো চেঞ্জ হয় না। আর ওটা দেখেই আমরা সাধ্য পদকে আইডেন্টিফাই করি কোনটা সাধ্য পদ। সিদ্ধান্ত কি আছে, সিদ্ধান্তের কোনটা বিধেয় পদ দেখে নিই আগে, সেই বিধেয় পদটা মানেই হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট আশ্রয় বাক্যে বসবে এবং ওটা সাধ্য পদ হবে। আর সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য স্থানে আছে পক্ষপদ, তার মানে সেটা হচ্ছে সেকেন্ড আশ্রয় বাক্যে বসবে। পক্ষ কখনো মেজর প্রেমিসে থাকে না, পক্ষ সবসময় মাইনর প্রেমিসে থাকে, মানে অপ্রধান আশ্রয় বাক্যে থাকে, দ্বিতীয় আশ্রয় বাক্যে থাকে। সিদ্ধান্ত দেখে আইডেন্টিফাইড হয় যে কোন পথটা আমি কোথায় গিয়ে বসাবো, কোনটা আমার সাধ্যপদ আর কোনটা আমার পক্ষপদ। সিদ্ধান্তের বিধেয় অলওয়েজ সাধ্যপদ, আর সিদ্ধান্তের পক্ষ অলওয়েজ, সিদ্ধান্তের উদ্দেশ্য সবসময় পক্ষপদ। সো ইন সিলোজিজম দ্য প্রেডিকেট অফ দ্য কনক্লুশন ইজ কল্ড মেজর টার্ম, মেজর মেজর। টার্ম। And in syllogism the subject of the conclusion is called মাইনর মাইনর টার্ম। টার্ম। অলওয়েজ, অলওয়েজ। এটা মাথায় রাখবে, এগুলো দিলে সবাই ভুল করবে, তোমরা কিন্তু ভুল করো না, আলোচনা করে দিচ্ছি। সিদ্ধান্তের উদ্দেশ্যপদ সবসময় পক্ষপদ, সিদ্ধান্তের বিধেয় পদ অলওয়েজ সাধ্যপদ। 10 নাম্বার, ইন সিলোজিজম the term which does not remain in the conclusion but remains present in both of the premises is called মিডিল মিডিল টার্ম। হেতুপদ। কখনো সিদ্ধান্তে থাকবে না, কিন্তু সবসময় উভয় আশ্রয় বাক্যে থাকবে, কখনো সিদ্ধান্তে থাকবে না, দ্যাট ইজ মিডল টার্ম। The minor term, the minor term of syllogism is denoted by SPMN. এস, এস হবে। এইবার এইবার গুলিয়ে গেছে তো। মাইনর টার্ম, মাইনর এস টার্ম অফ সিলোজিজম ইজ মানে তো। পক্ষ, হ্যাঁ। এস, এস, এস তো ম্যাম, এটাই তো। এস। আবারও বলছি, মনে করো মাইনর মানে সিদ্ধান্তে, পক্ষটা তো। হ্যাঁ মাইনর না, মানে পক্ষটা, সাবজেক্টটা। মাইনর মানে পক্ষটা। মনে করো ও কোনো একটা পদ লেখা আছে অল এসএসপি, ঠিক আছে, মাইনর টার্ম কি দিয়ে ইয়ে হয়? এস দিয়ে তো। মানেটা ইয়ে হয়ে গেছিল, ভুলে গেছি। আমাকেই গুলিয়ে দিচ্ছ তোমরা, আমিও হ্যাঁ ম্যাম, ধরো মাইনর এস দিয়ে হয় আর মেজর হ্যাঁ পি ম্যাম, দিয়ে হয়। মাইনর ইয়ে পক্ষপাত। আর মেজর এস শব্দ। পক্ষপদ ম্যাম, পি হচ্ছে সাধ্যপদ আর এম তো হেতুপদ। একদম, একদমই তাই। বেশি বললে ধরো, না বুঝে বললে আমার আবার গুলিয়ে যাচ্ছে ধরো, যে আমি ঠিক বলছি তো। তাহলে মাইনর টার্ম অফ দ্য সিলোজিজম ইজ ডিনোটেড বাই এস, ঠিক আছে, এস। সিদ্ধান্ত সবসময় দেখবে অল এসএসপি থাকে, অল এসএসপি। এসটা হচ্ছে মাইনর টার্ম, মানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে এস, মাইনর টার্ম,
পি হচ্ছে মেজর টার্ম, সাধ্যপদকে পি আইডেন্টিফাই করছে, আর যেটা হেতু বাক্যে থাকছে, সিদ্ধান্তে থাকছে না, সেটা হচ্ছে মিডল টার্ম, এম। দ্য মেজর টার্ম অফ সিলোজিজম ইজ ডিনোটেড বাই পি পি পি। দ্য মিডল টার্ম অফ সিলোজিজম ইজ ডিনোটেড বাই এম 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 এম। 14 নাম্বার, ইন সিলোজিজম দ্য ড্যাশ টার্ম অ্যাপিয়ার্স both in the premise and makes relation between the premises. মিডিল টার্ম। মিডিল টার্ম সবসময় মিডিল টার্মের কাজই হেতুপদ হচ্ছে দুটো আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করা, এটা মিডিল টার্মের কাজ। মিডিল টার্ম দুটো আশ্রয় বাক্যের মধ্যে বসে থেকে দুটো আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। ইন সিলোজিজম দ্য মিডিল টার্ম অ্যাপিয়ার্স ইন বোথ অফ দ্য প্রেমিস অ্যান্ড মেক্স রিলেশনশিপ বিটুইন দ্য প্রেমিসেস। 15 নাম্বার, in syllogism, the different forms of syllogism which we get from the different position of the middle term is called ফিগার ফিগার। ফিগার। ফিগার সংস্থান, বাংলাতে তাকে বলে সংস্থান। হেতুপদের অবস্থান অনুযায়ী 4 প্রকার সংস্থান হয়: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। সংস্থান, ঠিক আছে? সংস্থান নির্ধারিতই হয় মিডিল টার্মের বা মধ্যপদের হেতুপদের পজিশনের দ্বারা, ঠিক আছে? তারপরে 16 নাম্বার, ইন ড্যাশ ফিগার দ্য মিডিল টার্ম অ্যাপিয়ার্স ইন দ্য সাবজেক্ট অফ দ্য মেজর প্রেমিস অ্যান্ড দ্য প্রেডিকেট টার্ম অফ দ্য মাইনর প্রেমিস। কোন ফিগার? ফার্স্ট ফিগার। ফার্স্ট ফিগার, উল্টো জেড। ফার্স্ট ফিগার হবে। ফার্স্ট ফিগার উল্টো জেড যেটা, ঠিক আছে? ফার্স্ট ফিগারের ক্ষেত্রে ইন ড্যাশ ফিগার উই গেট দ্য 6 ভ্যালিড মোডস। বলো থার্ড ফিগারে 6টা আছে, কে 6টা বলবে figure। আমাকে? ম্যাম আমি এতগুলো এতগুলো শুদ্ধ মূর্তি কে কে আমাকে বলবে, একটু শুনি তো কার মুখস্থ আছে। বলবো। বলবো, মুখস্থ আছে ম্যাম, বলবো। আমি আচ্ছা, বলতে পারবো। সুচন্দ্রাকেই জিজ্ঞাসা করি, এত পড়িয়েছে স্টুডেন্টদের, বলো। বলছি ম্যাম, ড্যারাপ্টি, ডিসামিস, ড্যাটিশিপ, ফেলাপটন, বোকাডো আর ডিসামিস। না ম্যাম ফেডিসন। বাবা, এ তো বড় ভুল। ম্যাম বলছি, ড্রাফটি, আমার ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, বোকাডো। আর একটা কথা বলি, আমার মতো কে মুখস্থ বলতে পারবে বলো? সেই ম্যাম 11 আমি বলবো, ম্যাম আমি বলবো। বারবারা সিলারেন ডেরিয়াই পারবো। ফেরিও সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো ফেস্টিনো, ডারাপ্টি বারকো, ডিসামিস ডাপটি, ড্যাটিসি ডাটিসি, ফেলাপটন ফিলাপটন, বোকাডো ফেরিসন, ফেরিসান বোকাডো, রামান্টিভ কেমিনেস ডিমারিস পেসাপো কেমিনেস। প্রেসিচার। মুখস্থ তো এরকম হতে হবে, ধরো, বুঝলে? বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও 4টে ফার্স্ট ফিগার, সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো 4টে, ঠিক আছে? বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো, ডারাপ্টি ডিসামিস ড্যাটিসি ফেলাপটন বোকারো ফেরিসা। থার্ড, ব্রাহ্মণটিপ কেমিনেস ডিমারিস পেসাপো প্রেসিশন। 4 নম্বর। তাহলে এবার বলো, ইন ড্যাশ ফিগার উই গেট দ্য 6 ভ্যালিড মোডস। থার্ড হবে, থার্ড। থার্ড 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 ম্যাম। থার্ড ফিগার, ভুল করো না কিন্তু মূর্তি। ম্যাম বলছি শুদ্ধ মতে যদি বলা হয় যে কটি, সেক্ষেত্রে আমরা কটি লিখবো? 19টি না ওই বৈধ, ওইটা 19টি না 15টি লিখবো? হ্যাঁ, লোকমতে যেটা আমি 19টিই তো বলছি, হবে। 19টাই 19টি লিখবে, বৈধ মূর্তি হচ্ছে 19টিই আধুনিক মতে। লিখবে। আধুনিক বিজ্ঞানে 15টি না? আধুনিক বিজ্ঞানের কথা আধুনিক ছাড়ো, মতে 19টি 15টি। হবে, তোমাকে প্রথম ওটাই লিখতে হবে। বৈধমূর্তি 19টি। হ্যাঁ, বৈধ মূর্তি 19টি, ঠিক আছে? আচ্ছা বলো, সিলারেন্ট ইজ আ ভ্যালিড মোড অফ ড্যাশ ফিগার। বলবে কি করে যারা মুখস্থ করোনি কখনো? প্রথম ফার্স্ট সংস্থান। আমরা ফার্স্ট। ফার্স্ট প্রথম ফিগার, সংস্থান ফার্স্ট ফিগার। সিলারেন্ট। সিলারেন্ট ইজ আ ভ্যালিড মোড অফ ফার্স্ট ফিগার। ড্যাশ ইজ আ ভ্যালিড মোড অফ সেকেন্ড ফিগার। সিজারে সিলারেন্ট কেমিনেস ডিসামিস। সিজার সিলারেন। সিজারে সিজারে সিজারে। সিজারে ইজ আ ভ্যালিড মোড অফ সেকেন্ড ফিগার। কিছু মুখস্থ করো। সিজারে ইজ আ ভ্যালিড মোড অফ সেকেন্ড ফিগার। সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো 4টে তো আছে, তার মধ্যে সিজারেটা তো এখানে আছে। সিজারে ইজ আ ভ্যালিড মোড অফ সেকেন্ড ফিগার। 21 নাম্বার, if a syllogism has 4 terms in place of 3, then the syllogism will involve the fallacy of ফ্যালাসি অফ ম্যাম ফোর টার্ম। চারি পদ ঘটিত। আনডিস্ট্রিবিউটেড। বাবা, কি বলে যাচ্ছ ম্যাম উল্টো ফোর পাল্টা। টার্ম। ও ফোর টাইম ম্যাম। চারি পদ ঘটিত। হ্যাঁ, চারি পদ ঘটিত দোষ। 3টে পদ থাকার কথা, তার বদলে যদি 4টে পদ থাকে, তাহলে সেখানে চারি পদ ঘটিত দোষ হয়। If a ঠিক। syllogism has 4 terms in place of 3, 3টের বদলে যদি 4টে টার্ম থাকে, the syllogism will involve the fallacy of 4 terms. একটা কাজ করো, 21 নম্বর থেকে বাদ রাখি, তোমরা আগে বাড়িতে পড়ো,
তারপর আমি জিজ্ঞাসা করবো, বেশি হয়ে যাচ্ছে, তোমাদের ডোজ বেশি হয়ে যাচ্ছে, হবে না, কালকে আলোচনা করবো। বলো, যতটুকু অংশ আলোচনা করলাম, আলোচনাই করলাম, শুধু প্রশ্ন উত্তর সলভ করলাম তা না, আমরা আলোচনা করলাম, এই আলোচনাটা কি তোমাদের জন্য ফ্রুটফুল হলো? হ্যাঁ ম্যাম। মাথার হ্যাঁ মধ্যে ম্যাম, হ্যাঁ ম্যাম, প্র্যাকটিস অনেক হয়ে গেল। কিছু ভুলে গেছিলাম ম্যাম, সেগুলো মনে পড়ে গেল। আবার অনেক কিছু ভুলে গেছিলে, সেগুলো মনে পড়ে গেল, তাই তো? ঠিক আছে, আজকে বাড়িতে বসে বসে তোমরা দেখো, হ্যাঁ, ওই ওই দোষগুলো একটুখানি দেখো। এরপরে আমরা যেটা আলোচনা করব, দাঁড়াও, কালকেই আলোচনা করে দেবো আমি, কালকে হয়তো ম্যাম বাড়িতে থাকবো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, ম্যাম বলো না। এই চ্যাপ্টারটা আলোচনা করব, বেশি প্রশ্ন আর নেই, এই চ্যাপ্টারটা আলোচনা করব। তারপরে আছে হচ্ছে তোমার এই যে হাইপোথেটিক্যাল আর দৃষ্টান্তিক সিলোজিজমের এই চ্যাপ্টারটা আছে, এটা আলোচনা করবো, একটু বলেও দেবো ইয়েগুলো, এই জায়গাগুলো। বুলিয়ান ইন্টারপ্রিটেশন, ভেন ডায়াগ্রামটা একটু দেখিয়ে দেবো কালকেই, কালকেই দেখিয়ে দেবো। আর ট্রুথ ফাংশনাল কানেক্টিভসটাও বলে দেবো, হয়ে যাবে, পেরে যাবে তোমরা। আমি যেভাবে আলোচনা করে দিচ্ছি তার বাইরে থেকে প্রশ্ন হবে না, আর এর মধ্যে থেকে তোমরা কমনও পেয়ে যাবে, আশা করা যায়, টাচুট, আশা করা যায়। বলো ম্যাম বলো। বলছি, একটা প্রশ্ন ছিল, মানে আমরা এখন বচনের বিরোধিতাটা যে পড়লাম, তো সেখানে তো আমরা 4 রকমের বচনের বিরোধিতা পড়েছি, কিন্তু অনেক মানে আপনি একবার আমাদের যখন লজিকের ক্লাস নিচ্ছিলেন তখন বলেছিলেন যে অ্যারিস্টটল এই 4 প্রকার বিরোধিতাকে স্বীকার করেছে, কিন্তু এখন আমি অনেকগুলো বইতে এরকম দেখেছিলাম যে দুটো বিরোধিতাকেই স্বীকার করেছে, বিপরীত আর বিরুদ্ধ বিরোধিতাকে। কিন্তু তোমার অ্যারিস্টোটালিয়ান লজিকটাই তোমার আসবে পরীক্ষায়। হ্যাঁ ম্যাম, আমি সেটাই জিজ্ঞেস করছি, মানে আপনি সেই সময় আমাদেরকে বলেছিলেন আপার তোমরা ক্লাসে দেখবে। বলেছিলাম, মানে যে হ্যাঁ পরীক্ষাটা হবে সেটা 11-12-এর, তো 11-12-এর সিলেবাস অনুযায়ী হবে, ওটা অ্যারিস্টোটালিয়ান লজিকটাকেই ওরা ধরবে, আপার কে ক্লাসেরটা ধরবে না কিন্তু, ওটা বলতে যেও না মৌমিতা, ভুল হয়ে যাবে। ও আচ্ছা। অ্যারিস্টোটালিয়ানটাই ধরে এগো, অ্যারিস্টোটালিয়ান লজিকে যেটা বলা হয়েছে। হ্যাঁ ম্যাম, মানে আপনি বলেছিলেন এটা যে তোমরা অনেক বইতে দেখতে পাবে অ্যারিস্টটল হচ্ছে দুটো বিরোধিতাকে স্বীকার করেছে, কিন্তু তোমরা ওটা করতে যেও না, কারণ অ্যারিস্টটল হচ্ছে 4টে বিরোধিতার কথাই বলেছিল। আপনি বলেছিলেন যে অনেক বইতে এই দুটো বিরোধিতা স্বীকার করেছে এরকম লেখা আছে অনেক বইতে, কিন্তু না, সেটাকে তুমি ইয়ে চারটে করতে যে। ধরেই এগো, চারটে ধরেই এগো, চারটে ধরেই করো, এটাই সিলেবাসে আছে আর এটাই আসবে। কিন্তু ম্যাম এখন তো মানে 11-12-এর বইগুলোতে দুটো বিরোধিতা বলছে, অ্যারিস্টটল হচ্ছে দুটো বিরোধিতাকে স্বীকার করেছে, বিরুদ্ধ আর বিপরীত, দুটো বিরোধিতাকে স্বীকার করেছে বলছে। ম্যাম আরেকটা জিনিস, ট্র্যাডিশনাল লজিক বলতে আমরা তো অ্যারিস্টটলের লজিকটাকেই বুঝি। হ্যাঁ, ট্র্যাডিশনাল তো লজিক বলতে আমরা অ্যারিস্টোটলের লজিকটাকেই বুঝি। এবারে ট্র্যাডিশনাল লজিক অনুযায়ী তো স্কোয়ার অফ অপোজিশন আমরা 4 প্রকারই আমরা জানি, হ্যাঁ, তো তাহলে তো অ্যারিস্টটল 4টেই স্বীকার করেছে। আচ্ছা, এটা যখন একবার কনফিউশন হচ্ছে আমি আরেকবার বইটা দেখে বলছি, বই না হ্যাঁ দেখে ম্যাম, এইটা হবে না। একটুখানি দেখে একটু প্লিজ বলে দেবেন না, ওটা কনফিউশন হচ্ছে যে কি চারটেই তো, বলবো। আমি তবুও দেখে বলছি, আমি যাতে ঠিক ভুল আছে। না বলি আমি আরেকবার দেখে বলছি। হ্যাঁ ম্যাম, আপনি আসলে যখন আমাদের সেই লজিক স্পেশাল ক্লাস করাচ্ছিলেন তখন ধরে আপনি ধরে এটা যখন বলেছিলেন। কপির বইটা করাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি বলেছিলেন দেখবে তোমরা অনেক বইতে এরকম লেখা থাকবে, কিন্তু তোমরা এটা করতে যেও না, যে অ্যারিস্টটল দুটো বিরোধিতাকে স্বীকার করেছে। কিন্তু আমি মানে এই 11-12-এর একটু বইটা এখন দেখতে গিয়ে দেখছি যে ওখানে লেখা আছে দুটো বিরোধিতাকে স্বীকার করেছে। একটু একটু আমাকে দেখে নিতে দাও, এটা দেখে নিয়ে আর একবার বলি, কনফিউশন ঠিক যাতে না আছে হয়। ম্যাম, ঠিক আমি আছে কপির ম্যাম, বইটাও একবার দেখে নিচ্ছি, আর একটা বই আমি চেক করে দেখে নিচ্ছি, দেখে ঠিক নিয়ে আছে ম্যাম, ঠিক আছে। তাহলে আজকে যতটুকু অংশ আলোচনা হলো, অনেকটা অংশ আলোচনা হলো, ঠিক আছে। যারা যারা অনেকে লজিকটা ভুলে গেছিলে আবার করে মনে পড়ে গেল, আর যেভাবে আলোচনা করলাম তার বাইরে আশা করি কোনো প্রশ্ন তো হতে পারে না, সবই তো আলোচনা হলো, তাই নয় কি? সবই আলোচনা কিন্তু হলো, এর মধ্যে কোনোটাই বাদ যায়নি সেরকম ভাবে। হুম, বারবার করে তোমরা আজকের ক্লাসটা আরেকবার দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পরীক্ষার আগের দিন আরেকবার ক্লাসটা দেখে যাবে, আর বাকি পোর্শনটা আমরা আগামীকালের যে ক্লাস হবে সেই আগামীকালের ক্লাসে বাকি অংশ আলোচনা করবো।